শহরের রাতের আকাশটা আজ বড্ড বেশি কালো। উত্তরের হাওয়া জানান দিচ্ছে বড় কোনো ঝড় আসছে। বিশাল এক কালো এসইউভি এসে দাঁড়ালো একটা পরিত্যক্ত গুদামের সামনে। গাড়ি থেকে নামলো এক যুবক। পরনে কালো শার্ট, হাতা দুটো কোনোই পর্যন্ত গোটানো, চোখে মুখে এক অদ্ভুত শীতলতা। সে আর কেউ নয়, শহরের আন্ডারওয়ার্ল্ডের হবু ডন অভি। অভির পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বিষ্ণু। বিষ্ণুর চোখে সব সময় খুনের নেশা থাকলেও অভির পাশে সে শান্ত। একটু দূরেই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিপ্লব আর সুবোধ। সুবোধের হাতে স্টিয়ারিং, যে কোনো মুহূর্তে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত। আর বিপ্লব তার স্নাইপার তাক করে আছে গুদামের ওপর তলায়। বিষ্ণু, পিন্টু আর বিজয় ভেতরে আছে তো? হ্যাঁ ভাই, রুহুল ওদের পাঠিয়েছে আমাদের মালগুলা সরাবার জন্য, কিন্তু ওরা জানে না বাগের ঠেরে পা দিয়েছে। অভি ভেতরে ঢুকলো। পিন্টু আর বিজয় তখন টাকার বস্তা গোছাতে ব্যস্ত। অভিকে দেখে পিন্টু বন্দুক বের করার আগে বিষ্ণুর একটা লাথি তার হাত থেকে অস্ত্রটা ছিটকে গেল। অভি পিন্টুর কলার চেপে ধরলো। রাহুলকে গিয়ে বলিস অভির রাজত্বে হাত দিলে হাতটা আর শরীরে থাকে না। আজ তোদের ছেড়ে দিলাম শুধু একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। অভি আর বিষ্ণু বেরিয়ে আসতেই পেছন থেকে বিপ্লব আর শুভ তাদের ব্যাকআপ দিল। কিন্তু অভির মন আজ শান্ত নেই। এই অন্ধকার জগৎ রক্তারক্তি মাঝে মাঝে তার হাঁপিয়ে লাগে। তার বাবা প্রতাপ সিং তাকে শিখিয়েছেন দয়া মানে দুর্বলতা, কিন্তু অভির মা সুমিত্রা দেবী সব সময় তার মাথায় হাত রেখে বলেন, অন্ধকারে একটা প্রদীপ জ্বালিয়ে রাখিস বাবা। পরদিন সকাল। শহরের মিউজিক একাডেমির সামনে দাঁড়িয়েছিল তিথি। তার কাঁধে ভায়োলিনের কেস, পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ। বৃষ্টির পর রোদে ভেজা ঘাসের মতো তার স্নিগ্ধতা। অভি তার গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই তার নজর পড়ল তিথির ওপর। তিথি তখন এক মনে একটা ছোট্ট বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছিল। তার হাসিতে এক অদ্ভুত সারল্য ছিল, যা অভির এই অন্ধকার জগতের ঠিক উল্টো। অভির হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে তার জীবনে অনেক সুন্দরী নারী দেখেছে, কিন্তু তিথির এই স্নিগ্ধতা তাকে মুহূর্তের মধ্যে পাগল করে দিল। রক্তের নেশা তো অনেক হলো, এই মেয়েটার চোখের মায়ায় নেশা করার শক্তি কি আমার আছে? ঠিক সেই সময় একটা বাইক খুব দ্রুত গতিতে তিথির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তিথি টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা শক্ত হাত তাকে জাপটে ধরলো। তিথি চোখ বন্ধ করে ফেলেছিল ভয়ে। চোখ খুলে দেখলো একজোড়া গভীর শান্ত চোখের মানুষ তাকে ধরে আছে। সেই মানুষটি আর কেউ নয়, স্বয়ং অভি। অভির বলিষ্ঠ হাতের স্পর্শে তিথি এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। অভির শার্টের বোতামে তিথির ভায়োলিনের স্ট্রিংটা আটকে গেছে। অভি খুব সাবধানে সেটা ছাড়িয়ে দিতে দিতে তিথির চোখের দিকে তাকালো। সাবধানে, রাস্তাটা একটু বেশি পিচ্ছিল। ধন্যবাদ। তিথি দ্রুত সেখান থেকে চলে গেল, কিন্তু অভি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানতো না এই শান্ত মেয়েটি হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। অন্যদিকে শহরের এক গোপন আস্তানায় বসে আছে রাহুল, বৃষ্টি আর প্রীতি। তাদের চোখে আক্রোশ। অপি ভাবছে সে জিতে গেছে না, এবারে ওরা এমন জায়গায় আঘাত করবো যে ও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না। ভাইয়া, শুনলাম ওর দলে নতুন কয়েকজন যোগ দিয়েছে, বিপ্লব আর বাসা। ওনারা কি খুব কড়া পাহারা দিচ্ছে? কি হবে যখন রাহুল জানতে পারবে তিথির কথা? অভি কি পারবে তার এই নতুন ভালোবাসা আগলে রাখতে? জানতে হলে শুনতে থাকুন। শহরের এক অন্ধকার গলিতে রাখা কালো এসইউভির ভেতরে বসে আছে অভি। তার চোখ রাস্তার উল্টো দিকের মিউজিক একাডেমির গেটে। পাশেই বসে আছে বিষ্ণু। সে এক মনে তার ব্লক 9mm পিস্তলটা পরিষ্কার করছে। ভাই, রুল আর তার গ্যাং কিন্তু শান্ত নেই। কাল রাতে পিন্টু আর বিজয়কে নির্জন বস্তিতে দেখা গেছে। ওরা ভয় বড় কিছুই হোক করছে। ওরা ছক কষুক বিষ্ণু, কিন্তু আমাদের নজর যেন না সরে। নির্জন আর অদিতিকে পাঠিয়েছিস ওদের গতিবিধি লক্ষ্য করতে।
হ্যাঁ ভাই, নীলজন অলরেডি লহুরের বাড়ির পেছনে ট্রান্সমিটার হ্যাক করছে, আর সুযোগ গাড়ি নিয়ে ব্যাকআপে আসা। ঠিক তখনই একাডেমি থেকে বেরিয়ে এলো তিথি। বিকেলের মরা রোদে তার মুখে এক স্বর্গীয় আভা। অভির দেখলো তিথি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। এক অদ্ভুত টান অনুভব করলো সে। গাড়িটা তার কাছে নিয়ে চল। তিথি যখন বাসের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই অভির গাড়িটা তার সামনে এসে থামলো। জানালার কাছ নামতেই তিথি দেখলো সে মানুষটিকে যে তাকে কাল বাঁচিয়েছিল। কোথায় যাবেন? আমি পৌঁছে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি বাসায় চলে যাব। এই রাস্তায় এখন বাস পাওয়া মুশকিল, তাছাড়া অন্ধকার হয়ে আসছে, একা যাওয়া ঠিক হবে না। প্লিজ বসুন। অভির কণ্ঠস্বরে এমন এক রাজকীয় আদেশ আর একই সাথে গভীর অনুরোধ ছিল যে তিথি আর না করতে পারল না। সে পেছনের সিটে বসলো। গাড়িতে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ তিথি দেখলো অভির হাতে ব্যান্ডেজ। আপনার হাতে কি হয়েছে? রক্ত জমাট বেঁধে আছে যে। কিছু না, ছোটখাটো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ছোট হলেও অবহেলা করতে নেই, বাড়িতে গিয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে নেবেন। অভির জীবনে আজ পর্যন্ত কেউ তাকে এমন যত্ন নিয়ে কথা বলেনি। তার মা সুমিত্রা দেবী ছাড়া সবাই শুধু তার শক্তি দেখেছে, যত্ন নেয়নি কেউ। অভি আয়নায় দেখলো তিথি তার ভায়োলিনটা আগলে বসে আছে। গাড়িটা তিথিদের বাড়ির সামনে থামলো। এলাকাটা খুব সাধারণ। তিথির বাবা ভক্তোষ বাবু দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি এক লোহমায় অভির দামি গাড়ি আর তার চেহারার গাম্ভীর্য দেখে একটু অবাক হলেন। তিনি নেমে গেল, কিন্তু অভি নামলো না। শুধু তিথির চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। তিথি ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে যখন জানালার সামনে দাঁড়ালো, দেখলো গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে। অন্ধকার রাস্তায় গাড়ির হেডলাইট দুটো জ্বলছে। হঠাৎ দেখলো একদল বাইক আরোহী অভির গাড়িটাকে ঘিরে ধরেছে। তারা আর কেউ নয়, রাহুলের গ্যাংয়ের বিশ্বজিৎ আর বিজয়। তিথির বুকটা ধক করে উঠল। সে দেখলো অভি গাড়ি থেকে নামলো। তার হাতে এখন আর সেই নম্রতা নেই, চোখে আগ্নেয়গিরি। এক নিমিষেই শুরু হলো হাতাহাতি। অভি একাই 4-5 জনকে মাটিতে শুয়ে দিল, কিন্তু পেছন থেকে বিশ্বজিৎ একটা রড দিয়ে অভির পিঠে আঘাত করতে চাইল। তিথি চিৎকার করে উঠল। সাবধান। অভির কান যেন এই চিৎকারটাই চাইছিল। সে নিমিষে ঘুরে বিশ্বজিতের হাতটা মোটকে দিল। সুবোধ আর বিপ্লব ততক্ষণে গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেছে। বিরোধী পক্ষ পিছু হাঁটতে বাধ্য হলো। সব শান্ত হওয়ার পর অভি তিথিদের জানালার দিকে তাকালো। তিথি ভয়ে কাঁপছিল। অভি গেট খুলে ভেতরে ঢুকলো। তিথি দৌড়ে নিচে এলো। আপনি ঠিক আছেন? কেন ওরা আপনাকে মারছিল? আপনি কি কোনো বিপদে আছেন? আমার জীবনটাই বিপদ তিথি, ভয় পাবেন না। অভি তিথির খুব কাছে এগিয়ে এলো। তিথির নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। অভি তার রক্তাক্ত হাত দিয়ে তিথির গালে লেগে থাকা এক ফোঁটা ঘাম মুছে দিল। তিথি মুহূর্তের জন্য শিউরে উঠল। অভির এই স্পর্শে ভয় নেই, আছে এক তীব্র অধিকারবোধ। অভি নিচু হয়ে তিথির কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক দীর্ঘ নিস্তব্ধ মুহূর্ত। তিথির মনে হলো পৃথিবীর সব যুদ্ধ যেন থেমে গেছে। কাল আবার দেখা হবে। অভি চলে গেল, কিন্তু তিথি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে সে এমন এক আগুনে হাত দিয়েছে যা তাকে পুড়িয়ে দেবে, অথবা সারা জীবনের জন্য আগলে রাখবে। গভীর রাতে রাহুলের ডেরায় প্রীতি আর লিপি বসে ম্যাপ দেখছে। অভি এখন দুর্বল, সে প্রেমে পড়েছে, আর মাফিয়া যখন প্রেমে পড়ে তখন সে তার কবরের পথ নিজেই খোঁড়ে। এবার আক্রমণ হবে সরাসরি ওই মেয়েটার উপর। ফিন্টু, রেডি তো? শুরু হলো বিষাক্ত এক খেলা। একদিকে প্রেমের জোয়ার, অন্যদিকে মৃত্যুর হাহাতছানি। শহরের উপকণ্ঠে এক জরাজীর্ণ গুদামের ভেতরে আগুনের কুণ্ডলি পাকিয়ে বসে আছে রাহুল। তার পাশে বসে আছে বিশ্বজিৎ আর পিন্টু। বিশ্বজিতের হাতটা ব্যান্ডেজ করা অভির দেয়া কাল রাতের উপহার। অভিকে মারার চেয়ে ওকে তিলে তিলে শেষ করাটা বেশি জরুরি। ওই মেয়েটাই এখন ওর হার্টবিট, আর ওই হার্টবিট থামিয়ে দেওয়াই আমাদের কাজ। ভাইয়া, আমি আর মনসা কাল থেকে ওই একাডেমির সামনে নজর রাখবো।
সুযোগ পেলেই তিথিকে তুলে আনবো। কিন্তু অভির দলবল খুব শক্ত। বিপ্লব আর সুবোধ সব সময় গাড়ি নিয়ে চক্কর কাটছে। রাহুল একটা শয়তানি হাসি দিয়ে বলল, সব দেওয়ালের ফুটো থাকে, ওদের ঘরে একজন বিশ্বাসঘাতক আছে যে আমাদের খবর দেবে। একই সময়ে অভির প্রাসাদে এক উৎসবের আমেজ। অভির বাবা প্রতাপ সিং এবং মা সুমিত্রা দেবী আজ বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে বিশ্ব, প্রিয়াঙ্কা, বিপ্লব, বর্ষা এবং ডলি, সুবোধ সবাই উপস্থিত। অভি এক কোণে দাঁড়িয়ে গ্লাসে চুমুক দিচ্ছিল। তার মন পড়ে আছে তিথির কাছে। হঠাৎ প্রিয়াঙ্কা এসে পাশে দাঁড়ালো। কি ব্যাপার অভি, শরীরটা এখানে থাকলেও মনটা কি সেই মিউজিক একাডেমিতে? ভাই তো এখন আকাশে উঠছে, কিন্তু কাল রাতে তিথির বাড়ির সামনে ওভাবে যাওয়া ঠিক হয়নি। রুহুল জেনে গেছে। অভি গম্ভীরভাবে বলল, জেনেছে ভালোই হয়েছে। আমি চাই ও জানুক তিথি আমার, আর আমার জিনিসের দিকে তাকালে আমি চোখ উপড়ে নেই। ঠিক তখনই অভির ফোনে একটা মেসেজ এলো। তিথির মেসেজ, লেখা, আপনার হাতটা কি খুব ব্যথা করছে? ঘুমাননি তো? অভির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। সুবোধকে ইশারায় দূরে থাকতে বলে সে নিজেই গাড়ি চালিয়ে ছুটল তিথির বাড়ির দিকে। তিথিদের বাড়ির সামনের বাগানটা অন্ধকার। তিথি জানালার পাশে বসে ভায়োলিন বাজাচ্ছিল। হঠাৎ বাইরের গাড়ির হেডলাইন দেখলো সে বুঝতে পারলো অভি এসেছে। তিথি চুপি চুপি নিচে নেমে এলো। বাগান ভর্তি সাদা গন্ধরাজ ফুলের মাঝখানে দাঁড়িয়ে আছে অভি। চাঁদের আলোয় তাকে আজ কোনো মাফিয়া নয়, বরং এক রূপকথা রাজপুত্র মনে হচ্ছে। আপনি পাগল? এই এত রাতে কেন এসেছেন? তোমার মেসেজটা আমাকে ঘুমাতে দিল না। হাতটা তো সেরে গেছে, কিন্তু এই বুকে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। অভি তিথির খুব কাছে গিয়ে তার দুহাত ধরল। তিথি আজ বাধা দিল না। অভির শরীরের উষ্ণতা সে অনুভব করতে পারছে। অভি আলতো করে তিথির কপালে রাখা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। তিথি, আমি খুব খারাপ মানুষ। আমার চারপাশটা অন্ধকার আর রক্তে ভরা। তুমি কি ভয় পাচ্ছ না? আলো যেখানে থাকে সেখানে ছায়া থাকবেই। আমি আপনার অন্ধকারকে নয়, আপনার ভেতরের ওই মানুষটাকে ভালোবাসি। অভির বুকের ভেতর যেন এক পশলা বৃষ্টি হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তিথিকে নিজের বুকের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। তিথি তার মাথা রাখলো অভির চওড়া বুকে। আমি তোমাকে কথা দিচ্ছি তিথি, আমার এই হাত কোনো দিন তোমার উপর আঁচ লাগতে দেবে না। অভি তিথির চিবুকটা উঁচিয়ে ধরল। নিস্তব্ধ রাত, ছিজি পোকার ডাক আর দুই হৃদয়ের স্পন্দন। অভি খুব ধীরে ধীরে তার ঠোঁট নামিয়ে আনলো তিথির ঠোঁটের ওপর। এক দীর্ঘ প্যাশনেট চুম্বনে তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল। এই চুম্বন যেন এক প্রতিজ্ঞা, যে কোনো ঝড় মোকাবিলা করার। ঠিক সেই মুহূর্তে কয়েকটা গলি দূরে অন্ধকারে দাঁড়িয়ে বিজয় আর লিপি সবটা দেখছিল। বিজয়ের হাতে একটা নাইট ভিশন ক্যামেরা। সে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে বলল, দারুণ সিন। রাহুলের কাছে এই ছবিটা পাঠাইলেই কেল্লা ফতে। এবার বুঝবো মাফিয়া ডন কিভাবে তার রানীকে বাঁচায়। অন্যদিকে অভির বাড়িতে এক কোণে দাঁড়িয়ে বিপ্লব আর মৌমিতা নিজেদের মধ্যে কথা বলছিল। বিপ্লবের চোখে এক গভীর সন্দেহ। সে দেখলো গ্যাংয়ের এক পুরনো সদস্য আড়ালে ফোনে কার সাথে যেন কথা বলছে। মৌমিতা, আমাদের ভেতরেই কেউ একজন রাহুলের উপর নজর রাখো। ঘরের শত্রুকে তিথি আর অভির এই নিবিড় প্রেম কি রাহুলের ষড়যন্ত্রে ধুলোয় মিশে যাবে? রাত প্রায় ৩টা। অভির প্রাসাদের চারপাশটা নিঝুম। পাহারায় আছে বিপ্লব আর সুবোধ, কিন্তু প্রাসাদের ভেতরের পরিবেশটা অন্যরকম। করিডোরের অন্ধকার কোণে দাঁড়িয়ে কেউ একজন ফিসফিস করে ফোনে কথা বলছে। সে আর কেউ নয়, অভির গ্যাংয়ের পুরনো সদস্য পিন্টু। পিন্টু আসলে দ্বিমুখী চাল চালছে। সে বাইরে অভির অনুগত থাকলেও ভিতরে সে রাহুলের প্রধান গুপ্তচর। হ্যাঁ বস, অভি এখন তিথির প্রেমে অন্ধ। আজ রাতেই ও তিথির বাগান বাড়ি থেকে একা ফিরছে। এটাই সুযোগ। ঠিক আছে, বিজয় আর বিশ্বজিৎ অলরেডি পজিশন নিয়েছে। আজ অভি রক্ত দিয়ে শহর লাল হবে।
পিন্টু ফোনটা পকেটে রাখতেই পেছন থেকে একটা শব্দ হলো। পিন্টু চমকে ঘুরে দেখলো মৌমিতা দাঁড়িয়ে আছে। মৌমিতা তীক্ষ্ণ চোখে পিন্টুর দিকে তাকালো। এত রাতে কার সাথে কথা হচ্ছিল পিন্টুদা? আরে না, বাড়িতে একটু ফোন করেছিলাম, শরীরটা ভালো নেই তো। নজর রাখো নিজের উপর। অভির চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার চোখে নয়। এদিকে অভি আর গাড়ি নিয়ে ফিরছিল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ তার গাড়ির সামনে একটা বড় গাছ পড়ে রাস্তা আটকে গেল। সুবোধ গাড়ি থামিয়ে দিল। ভাই রাস্তা তো ব্লক, নির্ঘাত কোনো ঝামেলা। বন্দুক বের কর সুবোধ, ওরা এসে গেছে। নিমিষের মধ্যে ঝোপের আড়াল থেকে বাইক নিয়ে বেরিয়ে এলো রাহুলের দলবল। নেতৃত্বে আছে বিজয় আর বিশ্বজিৎ। চারপাশ থেকে গুলি চলতে শুরু করলো। অভি আর সুবোধ গাড়ির আড়ালে পজিশন নিল। অভির নিশানায় প্রথম বুলেটটাই গিয়ে বিঁধল একজনের বুকে, কিন্তু শত্রু সংখ্যা অনেক বেশি। ঠিক সেই সময় পেছন থেকে আরও একটা গাড়ি এসে থামলো। সেখান থেকে মেশিন গান হাতে নামলো বিষ্ণু আর বিপ্লব। ভাই, আমরা খবর পেয়েছিলাম নিজন আর তার অদিতি রুহুলের ফোনের লোকেশন ট্র্যাক করে আমাদের পাঠিয়েছিল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আগুনের ফুলকে আর গুলির শব্দে বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু এই লড়াইয়ের মাঝে বিশ্বজিৎ সুযোগ বুঝে অভির ওপর ঝাঁপিয়ে পড়ল। অভির কাঁধে একটা ছুরির আঘাত লাগলো। রক্তে ভিজে গেল অভির সাদা শার্ট। কিন্তু অভির দমবার পাত্র নয়। সে বিশ্বজিতের জুটি চেপে ধরে দেয়ালে আছড়ে মারল। সকালবেলা তিথি খবরটা শুনেই পাগলের মতো অভির বাড়ির গেটে এসে পৌঁছালো। তার চোখে জল, হাতে নেই ভায়োলিন কেসটা নেই। সে সোজা অভির ঘরে ঢুকে গেল। দেখলো অভি খালি গায়ে বিছানায় বসে আছে আর বর্ষা তার ক্ষত পরিষ্কার করছে। অভি? তিথির গলার শ্বাস শুনে অভি মাথা তুলল। তার কঠোর মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। বর্ষা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তিথি দৌড়ে গিয়ে অভির কোলে মাথা রেখে কাঁদতে শুরু করলো। কেন আমাকে একা ফেলে এসব লড়াইয়ে যান? যদি আপনার কিছু হয়ে যেত? কিচ্ছু হবে না তিথি, তোমার এই চোখের জল আমাকে মরতে দেবে না। অভি তার সুস্থ হাতটা দিয়ে তিথির মুখটা উঁচু করলো। তিথির গাল বেয়ে জল পড়ছে। অভি খুব যত্ন করে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই জল মুছে দিল। ঘরে কেউ নেই, শুধু ভোরের মরা আলো জানালা দিয়ে এসে পড়েছে। ভয় পাচ্ছ? আপনাকে হারানোর ভয় পাচ্ছি। অভি তিথিকে আরো কাছে টেনে নিল। তাদের মাঝখানের দূরত্বটা কমে এলো। অভি তিথির কপালে একটা দীর্ঘ চুম্বন করলো। তারপর তার ঠোঁট নেমে এলো তিথির নরম গালে। এক নিবিড় রোমান্টিক মায়ায় দুজনে আচ্ছন্ন হয়ে গেল। তিথি তার দুহাত দিয়ে অভির চওড়া পিঠ জাপটে ধরল। ক্ষতবিক্ষত শরীরের যন্ত্রণা যেন এই প্রেমের ছোঁয়ায় মুহূর্তে উধাও হয়ে গেল। বিকেলে অভির বাবা প্রতাপ সিং গভীর মুখে মিটিয়ে বসলেন। সামনে বিষ্ণু, সুবোধ, নির্জন, অদিতি, বিপ্লব আর বর্ষা। আমাদের ঘরের ভেতরে সাপ আছে, পিন্টুর উপর নজর রাখা শুরু করো। আর ডলি, তুমি তিথির সাথে ছায়ার মতো থাকবে। রাহুল এবার তিথির বাবাকে টার্গেট করার পরিকল্পনা করছে। ববতোষ বাবুকে আমাদের সেফ হাউসে সরাতে হবে। গল্পের মোড় এখন ভয়াবহ দিকে। একদিকে ঘরের শত্রু পিন্টু, অন্যদিকে রাহুলের নতুন চাল। শহরের বুকে মেঘ জমেছে। বৈশাখের তপ্ত দুপুরের শেষে আকাশটা কালো হয়ে আসছে। গভীর প্রাসাদের গোপন কনফারেন্স রুমে আবহাওয়া এখন বাইরের আকাশের চেয়েও বেশি থমথমে। টেবিলের চারপাশে বসে আছে বিষ্ণু, প্রিয়াঙ্কা, বিপ্লব, বর্ষা, ডলি আর সুবোধ। প্রধান আসনে বসে আছেন প্রতাপ সিং। পিন্টুকে আজ সারাদিন কোথাও দেখা যাচ্ছে না। সুবোধ, ওর লোকেশন পেয়েছিস? না স্যার, ওর ফোনটা শেষবারের মতো শহরের বাইপাসের কাছে অন ছিল। ও নিশ্চয়ই রাহুলের সাথে দেখা করতে গেছে। বিপজ্জনক হলো পিন্টু আমাদের সবকটি সেফ হাউসের ম্যাপ জানে। ও যদি রাহুলকে ওগুলো দিয়ে দেয় তবে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। অভি এক কোণে দাঁড়িয়েছিল। তার কাঁধের ক্ষতটা এখনো টাটকা। সে জানালার বাইরে তাকিয়ে বলল, ও ম্যাপ দিক বা না দিক, ও আমাদের সবচেয়ে বড় দুর্বলতাটা রাহুলকে বলে দিয়েছে, আর সেটা হলো তিথি। বিকেলের দিকে ঝড় শুরু হলো। ঝড়ো হাওয়ায় তিথিদের বাড়ির জানালার পাল্লাগুলো সজোরে আছাড় খাচ্ছে। ভবতোষ বাবু ঘরে নেই।
তিনি জরুরি কাজে স্কুলের লাইব্রেরিতে গিয়ে আটকে পড়েছেন। তিথি একা ঘরে মোমবাতি জ্বালিয়ে বসেছিল। হঠাৎ পেছনের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিথি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? আমি অভি, দরজা খোলো তিথি। তিথি দ্রুত দরজা খুলতে দেখলো অভি বৃষ্টিতে পুরোপুরি ভেজা, তার চোখ দুটো লাল। অভি ঘরে ঢুকেই তিথিকে শক্ত করে জড়িয়ে ধরলো। তিথি বুঝতে পারলো অভির শরীর কাঁপছে, ভয় নয়, প্রচন্ড রাগে। অভি, কি হয়েছে আপনার? এত বৃষ্টিতে কেন এসেছেন? আজ রাতটা তোমার জন্য নিরাপদ নয়। রাহুল আর পিন্টু এক হয়েছে। ওরা তোমাকে ব্যবহার করে আমাকে শেষ করতে চায়। তিথি অভির চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি আপনি আমাকে কিছু হতে দেবেন না, কিন্তু আপনি এত অস্থির কেন? অভি আর কোনো কথা বলল না। সে তিথিকে কাছে টেনে নিল। বৃষ্টির ঝাপটা খোলা জানালা দিয়ে ঘরে ঢুকেছে। মোমবাতির আলোয় দুজনের ছায়া দেওয়ালে কাঁপছে। অভি তিথির ভিজে চুলে মুখ ডুবিয়ে দিয়ে ফিসফিস করে বলল, তোমাকে হারানোর চিন্তা আমার স্নায়ু অবশ করে দিচ্ছে তিথি। অভি তিথির ভিজে ঠোঁটে নিচে ঠোঁট রাখলো। এক দীর্ঘ তৃষ্ণান্ত চুম্বন। যেমন ছিল ব্যাকুলতা, তেমনই ছিল এক অদ্ভুত আরতি। তিথি অভির ভেজা শার্টটা খামচে ধরলো। তার মনে হলো এই কালবৈশাখীর রাতে অভি তার একমাত্র আশ্রয়। অভি তিথির ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে এক নিবিড় স্পর্শ করলো। তিথির চোখ বুজে সেই উষ্ণতা অনুভব করতে লাগলো। প্রেমের এই চরম মুহূর্তে তারা ভুলে গেল যে বাইরের যমদূতরা ওত পেতে আছে। ঠিক সেই সময় একটা বিকট শব্দে তিথিদের সদর দরজা ভেঙে পড়ল। একদল মুখোশধারী লোক ঘরে ঢুকলো। নেতৃত্বে আছে রাহুল আর পিন্টু। রাহুলের হাতে একটা স্ট্যান্ড গার্ড। বাহ, মাফিয়া ডন তো দেখছি রোম্যান্সে মজে আছে। সিনটা বাংতে খারাপ লাগছে, কিন্তু কি আর করা। রাহুল, সাহস থাকলে একা আয়। পিন্টুর মতো দালালের সাহায্য নিতে হচ্ছে। অভি ভাই, সময় বদলে গেছে। এখন এই মেয়েটাই হবে তোমার চিতার আগুন। হঠাৎ অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল। বাড়ির চারপাশ দিয়ে সাইরেন বেজে উঠল। রাহুল চমকে গিয়ে জানালার বাইরে তাকালো। দেখলো বিষ্ণু, বিপ্লব আর বর্ষা পুরো বাড়ি ঘিরে ফেলেছে। নির্জন আর অদিতি অনেক আগেই পিন্টুর ফোনে ট্র্যাকার বসিয়ে দিয়েছিল, যার ফলে অভি জানতো রাহুল আজ এখানেই আসবে। রুহুল অস্ত্র ফেলে বাইরে আয়, আজ তোর পালানোর কোনো। শুরু হলো এক ভয়ঙ্কর গুলির লড়াই। ঘরের ভেতর কাঁচ ভাঙার শব্দ আর গুলির আওয়াজে নরক নেমে এলো। অভি তার পকেট থেকে রিভলভার বের করে পিন্টুর দিকে তাক করলো। প্রথম গুলিতেই পিন্টুর পায়ে লাগলো। পিন্টু চিৎকার করে মাটিতে পড়ে গেল। বিশ্বাসঘাতকতার দাম রক্ত দিয়েই দিতে হয় পিন্টু। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে রাহুল সুযোগ বুঝে জানালার কাঁচ ভেঙে লাফ দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। মমিতা আর ডলি তাড়া করলেও বৃষ্টির কারণে তাকে ধরা সম্ভব হলো না। ঝড় থেমেছে। তিথিকে অভির সুরক্ষিত প্রাসাদে নিয়ে আসা হয়েছে। সেখানে তিথির বাবা ভবতোষ বাবু আছেন। সুমিত্রা দেবী তিথিকে আগলে রেখেছেন। অভি বাগানে একা দাঁড়িয়েছিল। তার হাতে পিন্টুর রক্ত লেগে আছে। বিষ্ণু এসে পাশে দাঁড়ালো। পিন্টু শেষ করে দিয়েছি ভাই, কিন্তু রুহুল পালিয়ে গেছে। ও এবার আরো কোনো বড় পরিকল্পনা করবে। করুক, কিন্তু ও জানে না ও অভির প্রেমের আগ্নেয়গিরি জাগিয়ে দিয়েছে। এবার শহর পূর্বে। দূর থেকে তিথি দেখলো অভির সেই কঠোর মূর্তি। সে বুঝলো তার ভালোবাসা এখন এক যুদ্ধের নাম। শহরের বাইরের পরিত্যক্ত সার কারখানা, চারপাশটা নিঝুম, শুধু বৃষ্টির জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। পালিয়ে আসা রাহুল সেখানে হাঁপাতে হাঁপাতে বসে আছে। তার পাশে এসে দাঁড়ালো বিশ্বজিৎ আর লিপি। রাহুলের কপালে একটা ক্ষতের দাগ, যা অভির বুলেটে হতে পারত, কিন্তু অল্পের জন্য বেঁচে গেছে সে। অভি, তুই আমার সাম্রাজ্য ভেঙেছিস, পিন্টুকে মেরেছিস। এবার আমি তোর এমন ক্ষতি করবো যে তুই কল্পনাও করতে পারবি না। বস, অভির প্রাসাদের নিরাপত্তা এখন 3 গুণ বেড়ে গেছে। বিষ্ণু আর বিপ্লব 24 ঘন্টা পাহারা আছে। তিথিকে ওরা ওখানেই নিয়ে গেছে। কিন্তু অভির ঘরের ভেতরেই আমাদের একজন লোক এখনো আছে যে খবর দিবে। আর এবার আমাদের টার্গেট হবে অভির ছোট ছেলে
আর্য। রাহুলের চোখে এক পৈশাচিক আনন্দ ফুটে উঠল। সে জানতো তিথির পর অভি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো তার ছেলের আর্য। অন্যদিকে অভির প্রাসাদের একটি বড় ব্যালকনিতে বসেছিল তিথি। তার কোল ঘেঁষে বসে আছে ছোট্ট আর্য। আর্য তিথির ভায়োলিনের তারগুলো ছুঁয়ে দেখছিল। অভি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার জীবনে এমন শান্তির দৃশ্য এর আগে কখনো আসেনি। তিথিমা, তুমি কি রোজ আমাকে গান শোনাবে? তিথি আর্যকে জড়িয়ে ধরে অভির দিকে তাকিয়ে হাসল। অভি ধীর পায়ে তাদের কাছে এসে আর্যকে কোলে তুলে নিল। আর্য, এখন ঘুমানোর সময়, যাও সুমিত্রা ঠাকুরমার কাছে যাও। আর্য চলে যেতেই ব্যালকনিতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আকাশের চাঁদটা আজ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। অভি তিথির খুব কাছে এসে দাঁড়ালো। তিথি দেখলো অভির চোখে এক গভীর ক্লান্তি, কিন্তু তার ঠোঁটে এক মায়াবী হাসি। আপনি কি সবসময় এভাবে যুদ্ধের মধ্যে থাকবেন? আপনার চোখে আমি বড্ড ভয় দেখি। নিজের জন্য ভয় পাই না তিথি, ভয় পাই তোমাদের জন্য। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। অভি তিথির দুহাত নিজের হাতের মুঠোয় নিল। তিথি আজ শাড়ি পরেছে, তার চুলে গোজা একটা সাদা জুঁই ফুল। অভি তিথির ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস তিথির শরীরে শিহরণ জাগিয়ে তুলল। আজকে রাতটা যেন শেষ না হয় তিথি। অভি তিথির কপালে একটা গভীর চুমু খেলো। তারপর খুব ধীরে ধীরে তার ঠোঁট নামিয়ে আনলো তিথির কাঁধের ওপর। তিথি শিউরে উঠে অভির শার্টের কলারটা খামচে ধরল। অভি তিথির চিবুকটা উঁচিয়ে ধরল। চাঁদের আলোয় তিথির চোখ দুটো ভিজে উঠল ভালোবাসায়। অভি কোনো কথা না বলে তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক নিবিড় দীর্ঘ আর মোহময় চুম্বন। এই চুম্বনে কোনো মাফিয়া ডর নেই, আছে শুধু এক প্রেমিকের আকুলতা। তারা দুজন যেন একাকার হয়ে গেল সেই নিশি যাপনে। মাঝরাত, প্রাসাদের নিচে গার্ড রুমে বসেছিল সুবোধ আর ডলি। সিসিটিভি ফুটেজে হঠাৎ একটা ছায়া দেখা গেল। সুবোধ, ওই দেখো, পেছনের বাগান দিয়ে কেউ একজন ভিতরে ঢোকার চেষ্টা করছে। বিপ্লবকে খবর দাও, আমি যাচ্ছি। কিন্তু সেই ছায়াটা ছিল কেবল একটা চাল। আসল বিপদ ঘটছিল প্রাসাদের উপরে। মনীষা রাহুলের পাঠানো গুপ্তচর পরিচারিকার ছদ্মবেশে আর্যর ঘরে ঢুকে পড়েছে। সে আর্যকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে একটা ব্যাগে ভরার চেষ্টা করেছিল। ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়ালো মমিতা। তার হাতে একটা ছোট্ট পিস্তল। আমি জানতাম লিপি আর মনীষা ছাড়া আর কেউই এত বড় সাহস করবে না। হাত তোলো মনীষা। মনীষার সাথে সাথে আর্যর গলায় একটা ছোট্ট ছুরি ধরলো। এক পা এগোলোই বাচ্চার গলা কেটে দেবো। পুরো প্রাসাদে অ্যালার্ম বেজে উঠল। মুহূর্তের মধ্যে সেখানে অভি, বিষ্ণু আর প্রিয়াঙ্কা এসে হাজির। অভি দেখলো তার ছেলের প্রাণের ওপর ছুরি ধরে রাখা হয়েছে। অভির চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে। মনীষা, বাচ্চাটাকে ছেড়ে দে, আমি তোকে জীবন ভিক্ষা দেব। রাহুল বস বলছে ওকে নিয়ে যেতে, আমি ওকে নিয়েই যাব। হঠাৎ একটা গুলি শব্দ হলো। ঘরের ধোঁয়া ভরে গেল। দেখা গেল বিপ্লব পেছনের জানালা দিয়ে স্নাইপার শট নিয়েছে মনীষার হাতে। মনীষার হাত থেকে ছুরিটা পড়ে গেল। বিষ্ণু এক লাফে গিয়ে আর্যকে উদ্ধার করলো। অভি পাগলের মতো মনীষার দিকে এগিয়ে গেল। সে আজ কোনো দয়া দেখাবে না। কিন্তু তিথি দৌড়ে এসে অভির হাতটা ধরল। না অভি, বাচ্চার সামনে রক্তারক্তি করবেন না, ওকে পুলিশের হাতে দিন। অভির রাত যেন তিথির ছোঁয়ায় বরফের মতো গলে গেল। সে শুধু মনীষার দিকে তাকিয়ে বলল, রাহুলকে বলিস খুব শীঘ্রই ওর জমদূত আসছে। গভীর রাতে অভি আর তিথি আর্যর বিছানার পাশে বসে আছে। আর্য শান্তিতে ঘুমাচ্ছে। অভি তিথির কাঁধে মাথা রাখলো। আমি সব সময়ই থাকবো অভি, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু দূরে অন্ধকারের মধ্যে রাহুল একটা ম্যাপ নিয়ে আসছে। সে জানে অভির বাড়ির ভেতরে এখন তার এক তুরুপের তাস রয়ে গেছে। ঘোষণা, কে সেই গোপন বিশ্বাসঘাতক? রাহুলকে এবার সরাসরি সম্মুখ যুদ্ধে আসবে,
মনীষা ধরা পড়ার পর অভির প্রাসাদে নিরাপত্তা এখন আকাশ ছোঁয়া, কিন্তু অভির মনে প্রশান্তি নেই। সে জানে রাহুল এত সহজে হার মানার পাত্র নয়। প্রাসাদের গোপন অস্ত্রাগারে বসে অভি, বিষ্ণু আর বিপ্লব এক বিশেষ ম্যাপ নিয়ে আলোচনা করছিল। ভাই, পিন্টু আর মনীষা তো ধরা পড়লো, কিন্তু আমাদের নেটওয়ার্ক এখনো লিক আছে। রুহুল আমাদের অ্যান্টেনারের খবর জানলে কি করে? আমার সন্দেহ হচ্ছে বিজয়ের ওপর। যদিও ও বিরোধী দলে, কিন্তু আমাদের ইন্টারনাল কোডগুলো ও জানছে কি করে? তুমি না থাকলে আজ হয়তো আমি নিজেকে হারাতাম। যেই হোক না কেন, তাকে আমি জ্যান্ত কবর দেব। আর্যর ওপর হাত দেওয়ার সাহস ওরা পায় কি করে? ঠিক তখনই সেখানে প্রবেশ করলো বর্ষা, তার হাতে একটা ট্যাবলেট। অভি ভাই, নির্জন আর অদিতি একটা ভয়েস ক্লিপ পাঠিয়েছে। রাহুলের ফোন ট্র্যাপ করে পাওয়া গেছে। শোনো এটা। ভয়েস স্ক্রিপ্টটা বাজতেই সবার রক্ত হিম হয়ে গেল। ফোনের ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠস্বর রাহুলের সাথে কথা বলছে। সে আর কেউ নয়, অভির খুব কাছের একজন মানুষ। কিন্তু নামটা শোনার আগেই বাইরে এক বিকট বিস্ফোরণের শব্দ হলো। প্রাসাদের মেইন গেট উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে রাহুলের আত্মঘাতী স্কোয়াড। নেতৃত্বে স্বয়ং রাহুল আর বিশ্বজিৎ, তাদের সাথে আছে ভারী অস্ত্রশস্ত্র। সুবোধ আর ডলি গেটে বাধা দেওয়ার চেষ্টা করলেও শত্রুর সংখ্যা অনেক বেশি। ভাই, ওরা ঢুকে পড়েছে। ওরা মেন পাওয়ার গ্রিড কেটে দিয়েছে। পুরো প্রাসাদ অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের মাঝে শুরু হলো গুলির লড়াই। আগুনের ফুলকি আর বারুদের গন্ধে বাতাস বিষাক্ত হয়ে উঠল। বিষ্ণু আর প্রিয়াঙ্কা ব্যাক টু ব্যাক পজিশন নিয়ে লড়াই করছে। প্রিয়াঙ্কা তার নিখুঁত নিশানায় একের পর এক শত্রুকে ধরাশায়ী করছে। অন্যদিকে অভি অন্ধকারে নিজের ঘরের দিকে ছুটল। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, তিথি আর আর্য। তিথির ঘরে তখন শুধু একটা মোমবাতি জ্বলছিল। সে আর্যকে নিজের বুকের সাথে জাপটে ধরে কোণে বসেছিল। হঠাৎ দরজা ভেঙে ভেতরে ঢুকলো অভি। তার শরীরে রক্তের দাগ, চোখে খুনের নেশা, কিন্তু তিথিকে দেখা মাত্রই তার চোখ নরম হয়ে গেল। অভি, আপনি ঠিক আছেন তো? বাইরে কিসের এত শব্দ? কিচ্ছু হয়নি তিথি, আমি আছি তো। অভি তিথির কাছে গিয়ে তার কপালে একটা ঘরমাক্ত চুম্বন করলো। তিথি গভীর রক্তাক্ত হাতটা নিজের দু হাতের মুঠোয় নিল। মৃত্যুর এত কাছে দাঁড়িয়েও তাদের মধ্যে এক অদ্ভুত নীরব রোম্যান্স খেলা করছিল। তিথি, তোমাকে এখান থেকে বের হতে হবে। সুবোধ নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আর আপনি? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। অভি তিথির মুখটা নিজের দু হাতে ধরে নিবিড়ভাবে তার ঠোঁটে একটা চুমু খেলো। এই চুম্বনে কোনো কামনার চেয়েও বেশি ছিল এক দীর্ঘ বিদায়ের সুর। আমার কসম তিথি, যাও। আর্যর জন্য তোমাকে বাঁচতে হবে। তিথি আর আর্যকে নিয়ে সুবোধ আর ডলি পেছনে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু তারা জানতো না সেখানে আগে থেকেই ওত পেতেছিল প্রীতি আর লিপি। গাড়ির চাকা পাংচার করে দেয়া হলো। সুবোধ গাড়ি থেকে নেমে লড়াই শুরু করলো। ডলি তিথিকে নিয়ে ঝোপের আড়ালে লুকালো, কিন্তু শত্রুরা তাদের ঘিরে ফেললো। ঠিক সেই সময় সেখানে এক দেবদূতের মতো আবির্ভূত হলো বিপ্লব আর মমিতা। মমিতা, বর্ষাকে কভার দাও, আমি রাহুলকে দেখছি। প্রাসাদের ভেতর তখন অভি আর রাহুলের মুখোমুখি লড়াই চলছে। দুজনের হাতে বন্দুক নেই, চলছে হাতাহাতি। রাহুল একটা ছুরি দিয়ে অভির পেটে আঘাত করার চেষ্টা করতেই অভি তার হাতটা মটকে দিল। অভি, তুই জিতেও হেরে গেছিস। তোর দলের সেই বিশ্বাসঘাতকের নামটা জানবি না? কে সে? সে হলো রাহুল। নামটা বলার আগে অন্ধকার থেকে একটা গুলি এসে রাহুলের বুকে বিঁধল। রাহুল ছিটকে পড়ে গেল। অভি অবাক হয়ে তাকিয়ে দেখলো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সেই বিশ্বাসঘাতক নিজে রাহুলকে মেরে দিল যাতে তার নাম প্রকাশ না পায়। সকাল হলো। প্রাসাদের চারপাশ ধ্বংসস্তূপ। রাহুল মারা গেছে, কিন্তু সেই গোপন শত্রু ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। তিথি আর আর্য সুরক্ষিত, কিন্তু অভির মনে এক বিশাল প্রশ্নচিহ্ন। অভি বাগানে বসেছিল। তিথি এসে তার পেছনে দাঁড়ালো। সে অভির কাঁধে হাত রাখলো। অভি ঘুরে তিথিকে নিজের কোলে টেনে নিল। ভোরের আলোয় তিথির মুখটা আজ ম্লান দেখাচ্ছে। সব কি শেষ হয়ে গেল অভি? না তিথি, আসল খেলা তো এখন শুরু হলো। ঘরের শত্রু বিভীষণ এখন আমাদের মাঝেই লুকিয়ে আছে।
অভি তিথির ঘাড়ের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, যতদিন তুমি আছো আমি হারবো না। কিন্তু তার চোখে দেখা যাচ্ছিল এক গভীর অনিশ্চয়তা। প্রাসাদের চারপাশ জুড়ে ধ্বংসলীলা। রাহুলের মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে, কিন্তু বাতাসের বারুদের গন্ধটা যেন আজও এখনো কাটছে না। অভি তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে আছে। তার সাদা ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে গেছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার মাথায় শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, রাহুলকে ঠিক কে মারলো? কে সেই ছায়া মূর্তি যে অন্ধকারে দাঁড়িয়ে নিজের পরিচয় গোপন রাখলো? সেখানে প্রবেশ করলো বিষ্ণু, তার চেহারা বিধ্বস্ত, হাতে একটা ফাইল। ভাই, ঘরের ভেতর থেকে যারা রুহুলকে সাহায্য করেছিল তাদের একটা লিস্ট তৈরি করেছি। কি অদ্ভুত ব্যাপার, কি জানিস? সেই লিস্টে আমাদের সব থেকে বিশ্বস্ত কয়েকজনের নাম আসছে, যাদের উপর আমরা কখনো সন্দেহ করিনি। কার নাম বিষ্ণু? স্পষ্ট করে বল। এখন বলা মুশকিল, তবে বিপ্লব আর বর্ষা এখন ব্যাকআপ দিচ্ছিল। তখন ব্যাক অ্যান্ড থেকে কেউ একজন আমাদের কমিউনিকেশন লাইন হ্যাক করেছিল। সেটা কখনো বাইরের লোকের কাজ হতে পারে না। অভি কোনো কথা বলল না। সে জানে এই সাম্রাজ্যের ভেতর নড়বড়ের হয়ে গেছে। বিকেলের দিকে বৃষ্টি নামলো। ঝিরঝিরে বৃষ্টির শব্দে প্রাসাদের বিষণ্ণতা যেন আরও একটু বাড়ল। তিথি ভায়োলিন নিয়ে বসেছিল তার ঘরে। সে বাজাতে পারছিল না, তার হাত কাঁপছে। গত রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভাসছে। হঠাৎ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো অভি। তিথি অভিকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। অভির ভিজে শার্টের ওপর তিথি তার মুখ লুকালো। আপনি এত অবহেলা কেন করছেন নিজেকে? এই রক্তগুলো তো শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে। পাথর তো আমি অনেক আগেই হয়ে গেছি তিথি, তুমি তো আমায় মানুষ করলে। অভি তিথিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। ঘরের বাতিগুলো নেভানো, শুধু জানালার বাইরে থেকে আসা রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো ঘরে ঢুকেছে। অভি তিথির খুব কাছে বসে তার কপালে নিজের কপাল ঠেকালো। দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে। তিথি, যদি কোনোদিন শোনো যে আমি আর নেই, যদি এই যুদ্ধের আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাই, তুমি আর্যকে নিয়ে অনেক দূরে চলে যেও। চুপ, একদম এসব কথা বলবেন না। আপনি মরলে আমি কার জন্য বাঁচবো? এই শহর, এই মাফিয়া রাজত্ব সব ছাই হয়ে যাক, আমি শুধু আপনাকে চাই। অভির বুকের ভেতর এক তীব্র কামনার আগুন জ্বলে উঠল। সে তিথির দুহাত নিজের মাথার উপরে চেপে ধরল। তিথির রেশমি চুলের সুবাস তাকে পাগল করে দিচ্ছে। অভি তিথির ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক অদ্ভুত উষ্ণতা তার শিহরণ তিথির শরীরে খেলে গেল। অভি খুব ধীরে ধীরে তিথির শাড়ির আঁচলটা সরিয়ে তার শুভ্র কাঁধে এক গভীর চুম্বন করল। তিথির চোখ বুজে অভির পেটটা খামচে ধরল। অন্ধকার ঘরে দুজনের ঘন নিঃশ্বাস আর বৃষ্টির শব্দ একাকার হয়ে গেল। অভি তিথির ওষ্ঠে নিজের ঠোঁট রাখল। এক দীর্ঘ তৃষ্ণার্ত এবং নিবিড় চুম্বন। এই চুম্বনে ছিল না কোনো অন্ধকার জগতের কাঠিন্য, ছিল শুধু এক পরম নির্ভরতা। তারা একে অপরের উষ্ণতায় যেন বাইরের সব বিপদ ভুলে যেতে চাইল। এক নিশি যাপনের অঙ্গীকারে তারা একে অপরের মধ্যে বিলীন হয়ে গেল। মাঝরাত, ডাইনিং টেবিলে সবাই বসেছে। প্রতাপ সিং, সুমিত্রা দেবী, বিষ্ণু, প্রিয়াঙ্কা, বিপ্লব, বর্ষা, ডলি, সুবোধ আর নির্জন অদিতি। সবার মুখে এক অদ্ভুত গভীরতা। আমাদের মধ্যে যে বিশ্বাসঘাতক আছে তাকে আমি চিনি, সে আজ এই টেবিলেই বসে আছে। সবার মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপ্লব আর বন্দুকের দিকে তাক বাড়ালো। শান্ত হ প্রতাপ, আমার আগে প্রমাণ চাই। তার ল্যাপটপটা ঘোরালো। এই দেখুন, রাহুল যখন মেইন গেটে হামলা করেছিল তখন আমাদের সেফটি লকার থেকে হীরাগুড়ো সরিয়ে নেওয়ার কোড ব্যবহার করা হয়েছিল। সেই কোডটা শুধুমাত্র মৌমিতা আর সুবোধের কাছে ছিল। সবার চোখ সুবোধ আর মৌমিতার দিকে স্থির হলো। সুবোধ থতমত খেয়ে গেল। স্যার, আমি শপথ করে বলছি আমি এসবের কিছু জানি না। আমি তখন দিদিকে বাঁচাতে ব্যস্ত ছিলাম। আমিও তো আর্যর ঘরে ছিলাম। নির্জন, তুমি কি ভুল করছো না?
হঠাৎ বিষ্ণু খেয়াল করলো অদিতি একটু বেশি চুপচাপ, তার চোখের কোণে জল। আমি আর নিতে পারছি না। রাহুল রাহুল আমার ছোট ভাইকে বন্দি করে রেখেছিল। ও আমাকে বাধ্য করেছে কোডগুলো দিতে, কিন্তু কিন্তু রাহুলকে আমি মারিনি, বিশ্বাস করুন। পুরো ঘরে শ্মশানের নীরবতা নেমে এলো। অদিতির এই স্বীকারোক্তি সবাইকে স্তব্ধ করে দিল, কিন্তু প্রশ্নটা থেকে গেল, অদিতি যদি কোড দিয়ে থাকে তবে রাহুলকে আড়াল থেকে গুলি করলো কে? হঠাৎ দরজার কাছে একটা ছায়া দেখা গেল। সেই ছায়া মূর্তিটি এগিয়ে এলো আলোর নিচে, তার হাতে একটা পিস্তল। সে আর কেউ নয়, অভির বিরোধী দলের সদস্য বৃষ্টি। সে রাহুলের বোন, কিন্তু তার চোখে আজ কোনো প্রতিহিংসা নেই, আছে এক গভীর রহস্য। রাহুলকে আমি মেরেছি, কারণ ও শুধু মাফিয়া নয়, ও একটা জানোয়ার হয়ে গিয়েছিল। ও আমাদের বাবাকে মেরে সিংহাসন দখল করেছিল। অভি, আমি তোমার দলে আসতে চাই, কিন্তু বদলে আমার একটা শর্ত আছে। গল্পের মোড় ঘুরে গেল 360 ডিগ্রি। অদিতির বিশ্বাসঘাতকতা আর বৃষ্টির এন্ট্রি সব মিলেমিশে এক নতুন জট তৈরি হলো। বৃষ্টিকে সত্যি অভির দলে আসবে, নাকি এটা রাহুলের গ্যাংয়ে নতুন কোনো মরণ ফাঁদ? জানতে হলে শুনতে থাকুন। হলে পিনপতন নীরবতা। বৃষ্টির হাতে ধরা পিস্তলটা নিচু করা, কিন্তু তার উপস্থিতিতে পুরো ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। অভি ধীর পায়ে বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। রাহুলের বোন হয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে জ্যান্ত রাখাটা কি আমার ভুল হবে না? রাহুল আমার রক্ত হতে পারে, কিন্তু আমার বাবার খুনি। ও নিজের ক্ষমতার লোভে পুরো পরিবারকে শেষ করেছে। আমি ওকে মেরেছি কারণ ওর বেঁচে থাকার অধিকার ছিল না। এখন আমার সত্যটা শোনো। শর্ত দেওয়ার মতো অবস্থায় তুই সৃষ্টি। বৃষ্টি এক ইশারায় বিপ্লব তোর মাথা উড়িয়ে দিতে পারে। পারো, কিন্তু তাতে তোমরা কোনোদিনও জানতে পারবে না রাহুলের আসল মাস্টার মাইন্ড কে ছিল। রাহুল তো শুধু একটা খুঁটি ছিল, আসল খেলোয়াড় অন্য কেউ, যে তোমাদের এই প্রাসাদেই বসে আছে। পুরো ঘরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। অদিতি তখনও মেঝেতে বসে কাঁদছিল। নির্জন তার স্থির এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছিল না। সে অদিতির হাত ধরে হ্যাঁচকে টানে দাঁড় করালো। অদিতি, তুই আমার ভালোবাসা, আমার সম্মানের বলি দিয়েছিস। ওই রাহুলের কথায় তুই আমাদের ঘরের গোপন তথ্য ফাঁস করেছিস। আমি নিরুপায় ছিলাম নির্জন। ওরা আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। অভি অদিতির দিকে একবার তাকালো, তারপর বৃষ্টির দিকে ফিরে বলল, তোর শর্তটা কি? আমার শর্ত হলো রাহুলের বাকি সাম্রাজ্য, ওর অস্ত্রাগার আর ট্রাক রুট এখন আমার হবে। বিনিময়ে আমি তোমাদের সেই অদৃশ্য সত্যর নাম আর ঠিকানা দেব। রাতের গভীরতা বাড়ছে। প্রাসাদের একটি গোপন কক্ষে অভি আর তিথি একা। বাইরের ঝড়ো হাওয়া ঘরের ভারী পর্দাগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। অভি খাটের উপর মাথা নিচু করে বসে আছে। আজ তার মনে হচ্ছে এই সিংহাসনটা আসলে একটা আগুনের শয্যা। তিথি আলতো করে অভির পাশে এসে বসলো। সে অভির কাঁধে হাত রাখতেই অভি শিউরে উঠল। তিথি বুঝতে পারল অভির মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। অভি, আপনি কি কাঁদছেন? কাঁদছি না তিথি, পড়ছি। যে অদিতি আর নির্জন আমার ছোটবেলা থেকে সাথে ছিল, তাদের একজন বিশ্বাসঘাতকতা করবে ভাবতে পারিনি। তিথি অভির মুখের হাত রেখে তার চোখের দিকে তাকালো। মোমবাতির টিমটিমে আলোয় তিথির মুখটা আজ মায়াবী দেবীর মতো লাগছে। সে অভির কপালে একটা দীর্ঘ এবং শান্ত চুম্বন করলো। মানুষ পরিস্থিতি চাপে ভুল করে হবে, কিন্তু আমি আপনার সাথে আছি সারাটা জীবন। অভি তিথির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। তিথির গায়ের মিষ্টি সুবাস অভির সব দুশ্চিন্তা মুহূর্তের জন্য ভুলিয়ে দিল। অভি তিথির ঘাড়ে নিজের মুখ লুকালো। তার তপ্ত নিঃশ্বাস তিথির শরীরের শিহরণ জাগিয়ে তুলল। অভি খুব ধীরে ধীরে তিথির ওষ্ঠে নিজের ঠোঁট মেলালো। এক গভীর, নিবিড় এবং দীর্ঘ চুম্বন। এই চুম্বনে ছিল না কোনো মাফিয়ার রাজত্বের দম্ভ, ছিল শুধু এক নিরুপায় প্রেমিকের আত্মসমর্পণ। তিথি অভির শার্টের কলারটা খামচে ধরল। অন্ধকার ঘরে শুধু তাদের ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। প্রেমের এই অদম্য টানে তারা যেন বাইরের রক্তারক্তি আর ষড়যন্ত্রের জগৎ থেকে অনেক দূরে হারিয়ে গেল।
পরদিন ভোরবেলা বিপ্লব, সুবোধ আর বিষ্ণু তৈরি হচ্ছে। বৃষ্টির দেওয়া তথ্য অনুযায়ী শহরের পুরনো ডকইয়ার্ডে এক গোপন মিটিং হতে চলেছে। সেখানে সেই মাস্টার মাইন্ডের প্রতিনিধি আসবে। ভাই, বৃষ্টিকে কি বিশ্বাস করা ঠিক হচ্ছে? হতে পারে এটা আমাদের ফাঁদে ফেলার একটা নতুন চাল। বিশ্বাস আমি কাউকে করি না বিপ্লব, কিন্তু সত্যটা জানার জন্য এই ঝুঁকিটা নিতেই হবে। অভি ভাই, আমি আর ডলি, অতিথি আর অর্জনকে নিয়ে মা সুমিত্রা দেবীর ঘরে আছি। নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না। অভি তার গাড়িতে ওঠার আগে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি একটা রহস্যময় হাসি দিয়ে তার নিজের বাইক স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু হঠাৎ অভির ফোনের মেসেজ বক্সে একটা অডিও ফাইল এলো। প্রেরক অচেনা। অভি ফাইলটা প্লে করতেই তার হাত কাঁপতে শুরু করলো। সেটা ছিল বিষ্ণুর কণ্ঠস্বর। অডিওতে বিষ্ণু বলছে, রুহুল মারা গেছে, ভালোই হয়েছে। এবার অভিকে সরাবার পালা। বৃষ্টিকে কাজে লাগিয়ে ওকে বক আইডে নিয়ে আসছি। কাজটা আজই শেষ করতে হবে। অভি আর চোখে পাশে বসা বিষ্ণুর দিকে তাকালো। বিষ্ণু তখন এক মনে তার পিস্তল লোড করছে। অভি বুঝতে পারছে না বিষ্ণু কি সত্যিই বিশ্বাসঘাতক, নাকি অডিওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা কোনো ভ্রম। গাড়ি ডকইয়ার্ডে পৌঁছালো। চারপাশটা কুয়াশায় ঢাকা। দূরে কয়েকটা জাহাজ দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো। অভি গাড়ি থেকে নামলো। তার পেছনে বিষ্ণু, বিপ্লব আর সুবোধ। হঠাৎ চারপাশ থেকে স্নাইপারের লাল লেজার লাইট অভির বুকের ওপর স্থির হলো। বিষ্ণু, অডিওটা কি সত্যি? কিসের ভিডিও ভাই? ঠিক সেই মুহূর্তে বৃষ্টি তার বাইক থেকে নেমে অভির দিকে বন্দুক তাক করলো, কিন্তু বন্দুকের নলটা অভির দিকে নয়, ছিল বিষ্ণুর দিকে। খেল খতম বিষ্ণু, এবার মুখ খোল। কুয়াশাচ্ছন্ন ডকইয়ার্ডে নিস্তব্ধ যেন ফিসফিস করছে। অভি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার বুকের ওপর লাল লেজার লাইটগুলো স্থির হয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা বিষ্ণুর চোখে মুখে এক অদ্ভুত বিস্ময় আর বিভ্রান্তি। বৃষ্টির বন্দুকের নল এখন বিষ্ণুর কপালে ঠেকানো। তুমি ওকে বিশ্বাস করছো? অডিওটা জাল। রুহুল মোড়ে গিয়ে আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেছে। আমি তোমার জন্য জান দিতে পারি, বেঈমান নই। বেশি কথা বলিস না বিষ্ণু। অভি, তুই জানিস না বিষ্ণু আর রাহুলের মধ্যে একটা গোপন সূত্র ছিল। রাহুল তোকে মারতে চেয়েছিল, আর বিষ্ণু চেয়েছিল তোর সিংহাসন। বিষ্ণু, আমার চোখের দিকে তাকিয়ে বল, অডিওটা তোর নয়? বিষ্ণু কিছু বলার আগে চারপাশ থেকে বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলো। কুয়াশা চিরে ঝড়ের বেগে ধেয়ে এলো কয়েকটা কালো ভ্যান। সেখান থেকে নামলো একদল পেশাদার কিলার। বৃষ্টির লেজার লাইটগুলো আসলে অভির জন্য ছিল না, ছিল সেই আগন্তুকদের জন্য। লড়াই শুরু হয়ে গেল। বিপ্লব আর সুবোধ তৎক্ষণাৎ কভার নিল কন্টেনারের আড়ালে। বিষ্ণু তার পিস্তল বের করে অভির দিকে আসা একটা বুলেট নিজের কাঁধে নিল। সে ছিটকে পড়ে গেল মাটির ওপর। ভাই, সন্দেহ করে আগে এদের শেষ কর। অভি বুঝতে পারল সে ভুল করেছে। সে তার দুটো রিভলভার বের করে রণমূর্তি ধারণ করল। ডকইয়ার্ড তখন রণক্ষেত্র। আগুনের ফুলকি আর মানুষের আর্তনাতে বাতাস ভারী হয়ে উঠেছে। নির্জন আর অদিতি, যাকে অভি নজরবন্দি করে এনেছিল, পরিস্থিতির সুযোগে একটা গাড়ির আড়ালে লুকালো। অদিতি দেখলো বৃষ্টির বাইকের ভেতর একটা রিমোট কন্ট্রোল বোমা লুকানো। লড়াইয়ের মাঝে এক মুহূর্তের বিরতি। অভি আর বিষ্ণু একটা বড় লোহার কন্টেনারের আড়ালে হাঁপাচ্ছে। বিষ্ণুর কাঁধ থেকে গল গল করে রক্ত পড়ছে। অভি তার গায়ের শার্ট ছিঁড়ে বিষ্ণুর ক্ষত বেঁধে দিল। ক্ষমা করে দিস রে ভাই, ওই অডিওটা আমাকে পাগল করে দিয়েছিল। তুই আমার ভাই অভি, ওসব ভুলে যা, কিন্তু সাবধানে থাক। বৃষ্টি মেয়েটা খুব বিপজ্জনক। ঠিক সেই সময় অভির ফোনে আবার একটা ভিডিও কল এলো। স্ক্রিনে ফুটে উঠল অভির প্রাসাদ। দেখা গেল তিথি আর ছোট আর্য একটা অন্ধকারের ঘরে বন্দি। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, যার হাতে জ্বলন্ত মশাল। সে আর কেউ নয়, অভির দলেরই মৌমিতা। মৌমিতার চোখে মুখে উন্মাদনা। সে হাসতে হাসতে বলল, অভি, ডক ইওয়ার্ডে তুই মরবি, আর এখানে তো সাজানোর সংসার পূর্বে। বৃষ্টি আর আমি একই সাথে কাজ করি। তুই কোনোদিন বুঝতে পারিসনি যে আমি রাহুলের লোক নই। আমি আসলে রাহুলের বড় ভাই বিশ্বজিতের।
আসল মাস্টারমাইন্ড ছিলাম। অভির পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার পৃথিবীটা ধ্বংসের মুখে। সে পাগলের মতো সুবোধকে ইশারা করলো গাড়ি থেকে বের করতে, কিন্তু শত্রুরা তাদের ঘিরে ধরেছে। ঠিক এই চূড়ান্ত বিপদে অভি দেখলো তিথি ভিডিও কলের ওপাশ থেকে তার দিকে তাকিয়ে আছে। তিথির চোখে ভয় নেই, আছে এক অসীম ভালোবাসা। একদম এইসব কথা বলবেন না। আপনি মরলে আমি কার জন্য বাঁচবো? ভিডিও কেটে গেল। অভি আর সহ্য করতে পারল না। সে বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার গলা টিপে ধরল, কিন্তু বৃষ্টি হাসছে। মেরে ফেলা আমাকে, কিন্তু মৌমিতা অলরেডি প্রাসাদে আগুন লাগিয়ে দিয়েছে। অভি যখন প্রাসাদে পৌঁছালো তখন চারপাশ আগুনে দাউ দাউ করে জ্বলছে। বিষ্ণু, বিপ্লব আর প্রিয়াঙ্কা শত্রুদের ঠেকিয়ে রাখছে বাইরে। অভি আগুনের লেলিহান শিখা উপেক্ষা করে ভেতরে ঢুকলো। ওপরতলায় তিথির ঘরটা ধোঁয়ায় ভরে গেছে। অভি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলো তিথি আর্যকে জড়িয়ে ধরে জানালার কাছে দাঁড়িয়ে আছে। মৌমিতা সেখানে নেই, সে পালিয়েছে। অভি তিথিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। আগুনের তাপে চারপাশটা নরক মনে হচ্ছে, কিন্তু সেই আগুনের মাঝেই তিথি অভির ঠোঁটে শেষবারের মতো নিজের ঠোঁট রাখল। এক গভীর, প্যাশনেট এবং বিদায় চুম্বন। এই চুম্বনে ছিল আগুনের উত্তাপ আর প্রেমের শীতলতা। আমি তোমাকে মরতে দেব না তিথি। অভি আর্যকে পিঠে বেঁধে তিথিকে পাজাকোলা করে তুলে জানালার কাঁচ ভেঙে নিচে রাখা সেফটি নেটের উপর ঝাঁপ দিল। তারা প্রাণে বেঁচে গেল, কিন্তু অভির পুরো সাম্রাজ্য চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল। পরদিন সকালে শ্মশানের মতো সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে অভি, তার পাশে তিথি, বিষ্ণু আর আর্য। তারা নিঃস্ব, কিন্তু তারা একসাথে আছে। হঠাৎ ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা পোড়া চিঠি পাওয়া গেল। সেটা ছিল মৌমিতার লেখা। চিঠিতে লেখা, অভি, খেলা তো মাত্র শুরু হলো। তোরা বাঁচলি ঠিকই, কিন্তু তোর রক্তে মিশে থাকা সেই গোপন বিষয়টা তোকে তিলে তিলে মারবে। আর্যকে একবার চেক করে দেখিস। অভি চমকে উঠে আর্যর দিকে তাকালো। আর্যর গলায় একটা ছোট্ট ইনজেকশনের দাগ। আর্য ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। ভস্মীভূত প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা অভির পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে গেল। তার দুহাতে ধরা ছোট্ট আর্য। ছেলেটার শরীর ধীরে ধীরে নীল হয়ে আসছে, ঠোঁট দুটো কুঁচকে যাচ্ছে। তিথি পাগলের মতো চিৎকার করে আর্যকে ডাকার চেষ্টা করছে, কিন্তু আর্যর সাড় নেই। অভি, আর্য কি হচ্ছে? ও কেন এমন নীল হয়ে যাচ্ছে? অভি, কিছু করুন। ভাই, এটা কোনো সাধারণ বিষ নয়। ব্লো পয়জন। অমিতা পালানোর আগে অর্জুর শরীরে এই বিষ ঢুকিয়ে দিয়েছিল। অভির চোখে এখন আর জল নেই, আছে এক জমাটবদ্ধ আগুন। সে আর্যকে কোলে নিয়ে সুবোধের গাড়ির দিকে দৌড়ালো। সুবোধ, শহরের সেরা ডাক্তার আরিয়ানকে ফোন কর। যদি আমার ছেলের কিছু হয়, আমি পুরো শহর শ্মশান বানিয়ে দেব। শহরের এক গোপন আন্ডারগ্রাউন্ড ক্লিনিকে আর্যকে নিয়ে আসা হয়েছে। ডাক্তার আরিয়ান ভেতর থেকে দরজার কাচের ওপাশ দিয়ে ইশারায় জানালেন পরিস্থিতি জটিল। বাইরে করিডোরে অভি পাথরের মতো দাঁড়িয়ে, পাশে বিষ্ণু, বিপ্লব, প্রিয়াঙ্কা আর বর্ষা। ঠিক সেই সময় নির্জন ল্যাপটপ নিয়ে সামনে এলো। ভাই, আমি মমতার লোকেশন ট্র্যাক করেছি। এখন শহরের পুরনো ডেনিস টানেলের ভিতরে লুকিয়ে আছে। ওর সাথে বিশ্বজিতের লোকবল আছে। ভাই হুকুম দিন, ওই মেয়েটাকে আমি জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব। অভি ধীর পায়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার মনে পড়ছে আর্য সেই ছোটবেলার কথা, যখন সে প্রথমবার অভিকে বাবা বলে ডেকেছিল। হঠাৎ পেছনের দিক থেকে তিথি এসে অভির হাত ধরল। তিথির দু চোখ জ্বলে ভেজা, কিন্তু তার চোখে আজ এক অদ্ভুত কাঠিন্য। অভি, আপনি এখন ভেঙে পড়লে চলবে না। আর্যর জন্য আপনাকে লড়তে হবে। কিন্তু আপনি কি জানেন মৌমিতা এই বিষ কেন দিল? ও চায় আপনি ওর কাছে যান। ও আপনাকে একলা চায়। অভি তিথিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। করিডোরের অন্ধকার কোণে
মৃত্যুর ছায়ার মাঝেও তাদের ভালোবাসার এক নিবিড় স্পর্শ তৈরি হলো। অভি তিথির কপালে নিজের ঠোঁট রাখলো, এক দীর্ঘ এবং প্যাশনেট আলিঙ্গন। আমি ফিরবো তিথি, আর্যর অ্যান্টিডোট নিয়ে আমি ফিরবই। যদি না ফিরি, ফিরতে আপনাকে হবেই। রাইটার বিল্লার এই গল্পে আমাদের বিচ্ছেদ হতে পারে না। রাত 12টা। ড্রেনেজ টানেলের অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশে মৌমিতা আর বিশ্বজিৎ বসেছিল। তাদের সামনে থরে থরে সাজানো অত্যাধুনিক অস্ত্র। মৌমিতা, অভি কি আসবে? ও জানে এখানে আসা মানে মৃত্যু। ও আসবে বিশ্বজিৎ, সন্তানের জন্য মাফিয়া ডনও বিড়াল হয়ে যায়। হঠাৎ টানেলের মেইন গেট উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকলো এক বিশাল ট্রাক। ট্রাকের উপর দাঁড়িয়ে আছে অভি আর বিষ্ণু, তাদের হাতে মেশিন গান। মৌমিতা, বিষের বদলা আমি রক্ত দিয়ে নিতে এসেছি। শুরু হলো এক পৈশাচিক লড়াই। টানেলের সংকীর্ণ রাস্তায় গুলির শব্দ কান ফাটানো। বিপ্লব আর সুবোধ পাশ থেকে গ্রেনেড ছুঁড়ে শত্রুদের ছত্রভঙ্গ করে দিল। মৌমিতা বুঝতে পারল সে ভুল করেছে। সে একটা ছোট্ট কাচের শিশি উঁচিয়ে ধরল। থাম অভি, এক পাও এগোলে এই অ্যান্টিডোটটা আমি ভেঙে ফেলবো, তখন তোর ছেলে মরবে। সবাই থমকে গেল। অভি ধীর পায়ে আগুয়ান, তার শরীরে একাধিক গুলির ক্ষত, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। অ্যান্টিডোটটা আমাকে দে মৌমিতা, আমি তোকে ছেড়ে দেব। ছেড়ে দিবি? তুই মাফিয়া ডন অভি, তুই কাউকে ছাড়িস না। তুই মরলে তবেই আমি শান্তি পাবো। মৌমিতা শিশিটা আসার মারতে গেলে হঠাৎ অন্ধকার থেকে একটা ভায়োলিনের সুর ভেসে এলো। মৌমিতা চমকে উঠল। টানেলের ওপরের ভেন্টিলেশন থেকে দড়ি বেয়ে নিচে নামলো তিথি। তার হাতে ভায়োলিন নয়, একটা ছোট ইনজেকশন পিস্তল। সে সরাসরি মৌমিতার হাতে গুলি করলো। মৌমিতার হাত থেকে শিশিটা পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার আগেই অভি সেটা ক্যাচ করলো। লড়াই শেষ। মৌমিতা আর বিশ্বজিৎকে জীবন্ত দগ্ন হওয়ার জন্য টানেলের ভেতরে ফেলে রাখা হলো। অভি আর তিথি অ্যান্টিডোট নিয়ে ফিরল ক্লিনিকে। আর্যর শরীরে ওষুধ দেওয়া হলো। কিছুক্ষণ পর আর্য চোখ মেলল। অভি আর তিথি আর্য দুই পাশে বসে তার হাত ধরল। অভি তিথির দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। সেই হাসিতে ছিল বিজয়ের আনন্দ আর দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি। আমরা পেরেছি তিথি। কিন্তু ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকা অলি দেখলো হাসপাতালের সিসিটিভি স্ক্রিনে একটা নতুন মেসেজ ফুটে উঠছে। সেই মেসেজটা ছিল বৃষ্টির কাছ থেকে লেখা। অ্যান্টিডোটটা তো পেয়েছো, কিন্তু তোমরা কি জানো অদিতি আর নির্জন তোমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে এখনো? আসল খেলা তো কেবল শুরু হলো। অভি আর তিথি একে অপরের দিকে তাকালো। তারা কি কখনো শান্তিতে থাকতে পারবে? ঘোষণা। অদিতির নতুন চাল কি? বৃষ্টি কেন অভিকে সাবধান করলো? জানতে হলে শুনতে থাকুন। হাসপাতালের সাদা করিডোরে নীল রঙের আবছা আলো জ্বলছে। আর্যর বিপদ কেটেছে ঠিকই, কিন্তু অভির মনের আকাশে মেঘ কাটেনি। বৃষ্টির পাঠানো সেই রহস্যময় মেসেজটা অভির মস্তিষ্কে হাতুড়ের মতো পিটছে। সে দেখলো করিডোরের এক প্রান্তে নির্জন আর অদিতি একে অপরের হাত ধরে বসে আছে। বাইরে থেকে দেখলে মনে হবে এক প্রেমাতুর দম্পতি, কিন্তু অভির সন্দেহ আজ চরমে। বিষ্ণু, নির্জন আর অদিতির ওপর কড়া নজর রাখ। আর ডলিকে বল অদিতির ফোনের যাবতীয় ব্যাকআপ যেন আমার ল্যাপটপে আসে। আমি দেখতে চাই এই নাটকের শেষ কোথায়। ভাই, নির্জন আমাদের সব গোপন ডেরার ম্যাপ জেনেও যদি উল্টো চাল চালে, তবে আমরা সেফ ধুলোই মিশে যাব। অভি কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আর্যর ক্যাবিনে ঢুকলো। সেখানে তিথি আর্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর্য ঘুমোচ্ছে। ওর ফ্যাকাশে মুখে একটু রঙের আভাস ফিরেছে। তিথি অভিকে দেখে হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক বিশাল ক্লান্তি। রাত তখন 2:30। হাসপাতালের স্পেশাল কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়েছিল অভি আর তিথি। বাইরের ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এক অদ্ভুত শীতলতা। অভি পেছন থেকে তিথিকে জড়িয়ে ধরল। তিথি অভির চওড়া বুকে পিঠ ঠেকিয়ে লম্বা একটা নিঃশ্বাস নিল। কবে শেষ হবে এইসব? আমি আর এই রক্তের গন্ধ নিতে পারছি না অভি। আমি তো এই জগৎ ছেড়ে দিতে চেয়েছিলাম তিথি,
কিন্তু অন্ধকার আমাকে ছাড়ছে না। যতবার আমি আলোর দিকে পা বাড়াই ততবার এক একটা মরণ ফাঁদ সামনে আসে। অভি তিথির কাঁধে নিজের চিবুক রাখল। তিথির গায়ের সেই স্নিগ্ধ চন্দন ঘ্রাণ অভির সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। অভি খুব ধীরে ধীরে তিথিকে নিজের দিকে ঘোরালো। তিথির চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। অভি নিচু হয়ে নিজের ঠোঁট দিয়ে সেই জলটুকু মুছে দিল। এক তীব্র অধিকার বোধ নিয়ে অভি তিথির ওষ্ঠে নিজের ওষ্ঠ মেলালো। এই চুম্বন ছিল অনেক দীর্ঘ, নিবিড় এবং ব্যাকুল। এই চুম্বনে কোনো মাফিয়া ডন ছিল না, ছিল এক বিপন্ন প্রেমিক যে তার ভালোবাসাকে হারানোর ভয়ে কাঁপছে। তিথি অভির ঘাড় ঝাপটে ধরে তাকে আরও কাছে টেনে নিল। বৃষ্টির ঝাপটা ব্যালকনিতে এসে পড়ছে, কিন্তু দুজনের শরীরে আগ্নেয়গিরির উত্তাপ। প্রেমের এই চরম মুহূর্তে তারা সব ষড়যন্ত্র, সব বিশ্বাসঘাতকতা ভুলে যেতে চাইল। ঠিক সেই সময় অভির ইয়ারপিসে বিপ্লবের গলা ভেসে এলো। ভাই দ্রুত নিচে আসুন। অদিতি একটা কালো ব্যাগ নিয়ে হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরোচ্ছে। নির্জন ওর সাথেই আছে। অভি তিথিকে কেবিনে থাকতে বলে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সুবোধ গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল। অভি আর বিষ্ণু গাড়িতে উঠতেই সুবোধ টায়ার চালিয়ে গাড়ি ছোটালো। শহরের শান্ত রাস্তায় শুরু হলো এক হাই স্পিড চেঞ্জ। অদিতির গাড়িটা একটা পুরনো চার্চের সামনে গিয়ে থামলো। অভি আর তার দলবল চার্চটা ঘিরে ফেলল। ভেতরে অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে। নির্জন আর অদিতি একটা বড় ক্রুসের সামনে দাঁড়িয়ে। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, পরনে লম্বা কালো কোট। নির্জন, অদিতিকে নিয়ে হাত তোল, আজ আর কোনো মাফ নেই। মাপ তো তোমার করা উচিত অভি। আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি সে বৃষ্টির সাথে হাত মিলিয়েছি তোমাকে এই মাস্টার মাইন্ডের সামনে আনার জন্য। সে কালো কোট পরা লোকটা ধীরে ধীরে ঘুরল। সে আর কেউ নয়, অভির দলেরই পুরনো ড্রাইভার বিজয়, যাকে সবাই মৃত্যু বলে জানতো। চিনতে পারছো অভি? তোমাদের পরিবারে আমি শুধু ড্রাইভার ছিলাম না, আমি ছিলাম রাহুলের আসল সোর্স। আর্যর বিষয়টা আসলে আমারই পরিকল্পনা ছিল। মমিতা তো শুধু একটা পুতুল। বিজয় এক ইশারায় চার্জের অপর থেকে গ্রেনেড ছুড়ল। চারপাশ ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার সুযোগে বিজয় পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ চার্চের ঘন্টার ঘরে একটা ছায়া দেখা গেল। সেখান থেকে এক নির্ভীক নারী লাফ দিয়ে নিচে নামলো। সে আর কেউ নয়, মৌমিতা। কিন্তু তার হাতে আজ বন্দুক নেই, আছে একটা ড্যাঙ্গার। মৌমিতা বিজয়ের বুকে ছুরি বসিয়ে দিল। বিজয় চিৎকার করে মাটিতে পড়ে গেল। বিশ্বাসঘাতক বিজয়, তুই রাহুলকে ব্যবহার করে আমার বাবাকে মেরেছিস, আজ তার প্রতিশোধ নিলাম। গোটা পরিস্থিতি ওলট পালট হয়ে গেল। কে কার শত্রু আর কে কার মিত্র বোঝা মুশকিল হয়ে পড়ল। ঠিক তখনই বর্ষা আর ডলি খবর পাঠালো, ভাই হাসপাতালে আক্রমণ করেছে, ওরা তিথি দিদিকে তুলে নিয়ে যাচ্ছে। অভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিজয়ের চাল ছিল অভিকে হাসপাতালে থেকে দূরে সরানো। অভি যখন হাসপাতালে পৌঁছালো, দেখলো চারপাশ লণ্ডভণ্ড আর আর্য সুরক্ষিত আছে, কিন্তু তিথির বিছানা খালি। সেখানে শুধু পড়ে আছে তিথির সেই প্রিয় ভায়োলিনটা, যার তারগুলো একটা একটা করে কাটা, আর একটা রক্তমাখা চিঠি। চিঠিতে লেখা, অভি তোমার রানী এখন আমাদের খাঁচায়, যদি ওকে জানতে চাও তবে একা এসো, কালোর টিপ। অভি তিথির কাটা ভায়োলিনটা বুকে চেপে ধরে চিৎকার করে উঠল। তার চোখের মনি এখন রক্তের মতো লাল। শহরের কোলাহল থেকে অনেক দূরে উত্তাপ সমুদ্রের মাঝে এক নির্জন দ্বীপ, কালোর দ্বীপ। এখানে বাতাসের গন্ধেও যেন মৃত্যুর স্বাদ পাওয়া যায়। দ্বীপের মাঝখানে এক পুরনো বাতিঘর, সেখানে বন্দি করে রাখা হয়েছে তিথিকে। তার মুখ বাঁধা, দুহাত শেকলে বাঁধা, কিন্তু তার চোখে ভয় নেই, আছে এক অদম্য জেদ। বাতিঘরের উপরের তলায় দাঁড়িয়ে আছে লিপি আর প্রীতি। তাদের সাথে আছে রাহুলের অবশিষ্টাংশ গ্যাং। অভি আসবে তো? ও কি জানে এই দ্বীপের চারপাশ ল্যান্ড মাইন দিয়ে ঘেরা?
সমুদ্রের ঢেউ চিরে ধেয়ে আসছে একটি দ্রুতগামী স্পিডবোট। তাতে কেউ নেই বলে মনে হলেও নৌকার তলায় হুক লাগিয়ে ঝুলে আছে অভি। তার সারা শরীরে কালো ড্রাইভিং স্যুট, পিঠে দুটো সাবমেশিন গান, আর তার ঠিক পেছনে আরও দুটো নৌকায় আসছে বিষ্ণু, বিপ্লব, সুবোধ আর নির্জন। অভি নিঃশব্দে দ্বীপে পা রাখল। সে জানতো গেট দিয়ে ঢোকা মানেই মৃত্যু। সে পাহাড়ি খোঁজ বেয়ে বাতি ঘরের পেছনের দেওয়াল ধরে উঠতে শুরু করলো। তার হাতের ক্ষতগুলো লোনা জলের স্পর্শে জ্বলছে, কিন্তু অভির মনে এখন কেবল তিথির মুখ। হঠাৎ একটা সার্চ লাইট অভির ওপর এসে পড়ল। হামলা! চিৎকার করে উঠল এক পাহারাদার। মুহূর্তের মধ্যেই দ্বীপের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। বিষ্ণু আর বিপ্লব নিচ থেকে কভার ফায়ারিং শুরু করলো। বর্ষা আর ডলি ড্রোন ব্যবহার করে বাতিঘরের ল্যান্ড লাইনগুলো ডিটেক্ট করছিল। ওয়াকি টকিতে অভি ভাই সোজা উঠবেন না, বাদিকের জানালাটা দিয়ে ভেতরে ঢুকুন, ওটাই একমাত্র সেফ জোন। অভি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো। অন্ধকার ঘরে তিথিকে ওভাবে দেখে অভির কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে দৌড়ে গিয়ে তিথির বাঁধন খুলে দিল। তিথি অভির বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু ওরা আপনাকে ফাঁদে ফেলেছে অভি। এক্ষুনি চলে যান। তোমাকে ছাড়া আমার কোনো স্বর্গ নেই তিথি, মরলে আমার একসাথেই মরবো। বাইরে তখন গুলির লড়াই তুঙ্গে, কিন্তু এই বিভীষিকাকার মাঝেও এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। অভি তিথির ঠোঁটে এক নিবিড় উষ্ণ চুম্বন করল। এই চুম্বনে ছিল হারাবার ভয় আর ফিরে পাওয়ার তীব্র আনন্দ। তিথি অভির শার্টের কলার শক্ত করে চেপে ধরল। আগুনের গোলার আলোয় অন্ধকার ঘরটা বারবার আলোকিত হয়ে উঠছিল, আর সেই আলোয় তাদের ভালোবাসা এক অমর কাব্যের মতো ফুটে উঠল। হঠাৎ বাতিঘরের মেঝে কেঁপে উঠল। বিজয়, যাকে মৌমিতা ছুরি মেরেছিল, কিন্তু সে মরেনি, এক হাতে রিভলভার আর অন্য হাতে রিমোট নিয়ে ঘরে ঢুকলো। তার সারা শরীর ব্যান্ডেজে মোড়া, চোখ দুটো উন্মাদনায় জ্বলছে। তো প্রেম হচ্ছে, এবার এই বাতির ঘরটা তোমাদের চিনতে হবে। এই দ্বীপে আমি বিস্ফোরক বসিয়েছি, আর 1 মিনিট, তারপর সব শেষ। মরলে আমরা একসাথেই মরবো। বিজয়, তুই নিজের জীবনের মায়া করিস না। মাফিয়াদের কোনো মায়া থাকে না অভি। বিজয় রিমোট চাপতে যাবে, ঠিক সেই সময় অন্ধকার থেকে একটা বুলেট এসে বিজয়ের কবজি উড়িয়ে দিল। দেখা গেল দরজায় দাঁড়িয়ে আছে মৌমিতা আর বৃষ্টি। তারা আজ হাত মিলিয়েছে। আমার ভাইয়ের রক্ত নিয়ে তুই অনেক খেলছিস বিজয়, এবার তোর যাওয়ার পালা। মৌমিতা আর বৃষ্টি মিলে বিজয়কে বাতি ঘরের ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে সমুদ্রে ফেলে দিল। কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মাত্র 30 সেকেন্ড। সবাই বোটের দিকে দৌড়াও, জলদি। অভি তিথিকে কোলে তুলে নিয়ে নিচে ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তে বাতিঘরটা এক বিশাল অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হলো। আগুনের শিখা আকাশ ছুঁল। সমুদ্রের জলে বড় বড় ঢেউ উঠল। অনেকক্ষণ পর জলের তলা থেকে অভি আর তিথি মাথা তুলল। তারা একটা লাইফ জ্যাকেটের ওপর ভর করে ভাসছে। দূরে দেখা যাচ্ছে বিষ্ণু আর বিপ্লবের নৌকা তাদের দিকে আসছে। তিথি অভির দিকে তাকিয়ে হাসল। তার কপালে রক্তের দাগ, কিন্তু চোখে ভয়ের আনন্দ। আমরা কি বেঁচে গেলাম? হ্যাঁ তিথি, কিন্তু কালোর দ্বীপের এই আগুন আমাদের সব পরিচয় পুড়িয়ে ছাই করে দিয়েছে। কিন্তু তারা জানতো না সেই ধ্বংসস্তূপের আড়ালে একটা কালো ডায়েরি পড়ে আছে। সেই ডায়েরিতে লেখা আছে অভির বাবা প্রতাপ সিং এর এক অন্ধকার অতীত, যা জানলে অভির পৃথিবীটা আবার উলটপালট হয়ে যাবে। ঘোষণা: প্রতাপ সিং এর ডায়েরিতে কি রহস্য লুকানো আছে? অভি কি তার নিজের বাবার বিরুদ্ধেই দাঁড়াবে? জানতে হলে শুনতে থাকুন। কালোর দ্বীপের সেই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ থেকে বেঁচে ফিরেছে অভি আর তিথি, কিন্তু শান্তি যেন তাদের ললাটে নেই। সমুদ্রের নোনা জল আর রক্তের দাগ মাখা শরীর নিয়ে অভি যখন তার পুরনো প্রাসাদের গোপন স্টোর রুমে পৌঁছালো, তার হাতে তখন সেই কালোর দ্বীপ থেকে উদ্ধার করা কালো ডায়েরিটা পুড়ে কিছুটা খসে গেছে, কিন্তু ভেতরের লেখাগুলো এখনো জীবন্ত সাপের মতো ফনা তুলে আছে। ডায়েরিটা অভির বাবা প্রতাপ সিং এর। অভি পাতা
উল্টাতে লাগলো। এক একটা পাতা উল্টাচ্ছে আর তার কপালে ঘাম জমছে। ডায়েরিতে লেখা, আজ থেকে 20 বছর আগে নিজের ভাই বিজয়কে সরিয়ে দিয়ে এই সাম্রাজ্য দখল করেছিলাম। লোকে জানে ও গাড়ি দুর্ঘটনায় মরেছে, কিন্তু আসল সত্যটা শুধু আমি জানি। অভির হাত কাঁপছে। তার বাবা, যাকে সে আদর্শ মানত, সে আসলে একজন ভ্রাতৃঘাতী। আরও নিচে লেখা, অভির মা সুমিত্রা জানে না যে অভির আসল জন্মদাত্রী এই সুমিত্রা নয়, বরং রাহুলের মা ছিল আমার প্রথম প্রেম। অভি স্তম্ভিত হয়ে বসে পড়ল। তার মানে রাহুল আর সে কি একই রক্তের? এই ঘৃণা, এই লড়াই কি তবে নিজের ভাইয়ের বিরুদ্ধে ছিল? রাত গভীর। প্রাসাদের নিস্তব্ধ করিডোর দিয়ে হেঁটে তিথির ঘরে গেল অভি। তিথি তখন আয়নার সামনে বসে তার কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ লাগাচ্ছিল। অভিকে দেখে সে হাসতে গিয়েও থেমে গেল। অভির চোখ দুটো আজ মৃত মানুষের মতো শীতল। অভি, আপনার কি হয়েছে? আপনার ওভাবে তাকিয়ে আছেন কেন? তিথি, আমি কে? আমি কি সত্যি সেই অভি যাকে তুমি ভালোবাসো, নাকি আমি এক খুনি বাবার পাপের ফসল? তিথি কিছু না বুঝে ডায়েরিটা হাতে নিল। কয়েক পাতা পড়েই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো না অভির পারিবারিক ইতিহাস এত বিভীষিকাময়। তিথি ডায়েরিটা সরিয়ে রেখে অভির খুব কাছে এসে দাঁড়ালো। সে অভির দুই গাল নিজের হাতের তালুতে নিল। অতীত আপনার পরিচয় নয় অভি। আপনি গত কয়েক বছরে যা করেছেন, যেভাবে আর্যকে বাঁচিয়েছেন, যেভাবে আমাকে আগলে রেখেছেন, সেটাই আপনার পরিচয়। অভি তিথিকে সজোরে জড়িয়ে ধরল। তার মনে হলো এই মুহূর্তে পৃথিবীটা যদি শেষ হয়ে যেত, তবেই হয়তো সে এই পাপ থেকে মুক্তি পেত। অভি তিথির ঘাড়ে নিজের মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। অভির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। এক গভীর আবেগে অভি তিথির ওষ্ঠে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বন ছিল বিষাদ মাখা তিতা স্বাদের, কিন্তু এতে ছিল এক অদ্ভুত নেশা। যেন এই প্রেমের স্পর্শই পারে অভির ভেতরে সেই দাহ মেটাতে। তিথি আজ কোনো বাধা দিল না। সে নিজেকে পুরোপুরি সঁপে দিল অভির কাছে। অন্ধকার ঘরে মোমবাতির শেষ আলোটুকু নিভে যাওয়ার আগে তারা একে অপরের মধ্যে একাকার হয়ে গেল। এই মিলন যেন এক শুদ্ধিকরণ। পরদিন সকালে ড্রয়িং রুমে এক অভাবনীয় দৃশ্য। বিশ্ব, বিপ্লব আর সুবোধ লক্ষ্য করল অভি তার বাবার মুখোমুখি দাঁড়িয়ে। প্রতাপ সিং শান্তভাবে সোফায় বসে কফি খাচ্ছেন। বাবা, কালোর দ্বীপে কি ছিল আমি জেনে গেছি। বিজয় কাকা মরেনি, তাকে আপনি মারতে চেয়েছিলেন। আর রাহুল, ও কি আমার ভাই ছিল? সত্যিটা যখন জেনে গেছো তখন আর লুকিয়ে লাভ নেই। হ্যাঁ রাহুল তোর ভাই ছিল, কিন্তু সাম্রাজ্যে কোনো ভাইয়ের জায়গা নেই, শুধু রাজার জায়গা আছে। ঠিক তখনই প্রাসাদের দরজা ঠেলে ভেতরে ঢুকলো বৃষ্টি আর মমিতা। বৃষ্টির হাতে একটা ডিএনএ রিপোর্ট। সাম্রাজ্য রাজার হতে পারে, কিন্তু উত্তরাধিকারের নয়। প্রতাপ সিং, আপনি যেটা গোপন করেছেন সেটা হলো রাহুল আপনার ছেলে ছিল না, ও ছিল বিজয় কাকার ছেলে। আর অভি? বৃষ্টি থামলো। সবার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। অভি আসলে কারো ছেলে নয়। ও একটা অনাথ আশ্রম থেকে আসা বাচ্চা, যাকে আপনি আপনার ইমেজের জন্য ব্যবহার করেছেন। অভির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সারা জীবনটাই কি তবে একটা সাজানো নাটক? হঠাৎ বাইরে সাইরেন বেজে উঠল। বিষ্ণু চিৎকার করে উঠল, ভাই, পুলিশ নয়, ইন্টারপোল ঘিরে ফেলেছে। আর ওদের নেতৃত্বে কে জানে? নির্জন। নির্জন দরজায় দাঁড়িয়ে হাসছে। তার হাতে ইন্টারপোলের ব্যাজ। খেলা শেষ। প্রতাপ সিং আর অভি, তোমাকেও আজ স্যালেন্ডার করতে হবে। রাত প্রায় 2টো। বৃষ্টির ঝাপটায় শহরটা আজ যেন ঝাপসা হয়ে গেছে। অভি তার ডেরায় অস্থিরভাবে পায়চারি করছে। তার চোখে ঘুম নেই, আছে শুধু আগ্নেয়গিরির লাভা। বিষ্ণু ঘরে ঢুকলো। তার কপাল দিয়ে রক্ত ঝরছে। বিষ্ণু, তিথি কোথায়? আমি তোকে ওকে পাহারা দিতে বলেছিলাম। ভাই, রুহুল আর ওর লোকরা হামলা করলো। বিপ্লব আর সুধোধ প্রমাণ চেষ্টা করেছে, কিন্তু ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। ওরা তিথিকে তুলে নিয়ে গেছে। অভি দেয়ালের কাচের শোপিসটা সজোরে আছাড় মারল। তার গলার রগগুলো ফুলে উঠেছে। রাহুল আমার রাজত্ব চেয়েছিল, দিয়ে দিতাম, কিন্তু ও আমার প্রাণ ছুঁয়েছে। আজ ওকে যমরাজও বাঁচাতে পারবে না।
সুবোধকে বলো গাড়ি বের করতে। বিপ্লব ওর স্নাইপার নিয়ে পজিশন নিক। বর্ষা কোথায়? পেছন থেকে রিভলভারের গুলি লোড করতে করতে ঢুকলো। আমি তৈরি অভি ভাই। রাহুলের গোপন ড্রায়ার লোকেশন ট্রেস করছি। ওটা ওর পুরনো ডাকওয়ার্ডের 3 নম্বর গুদমে রয়েছে। পুরনো ডকইয়ার্ড, জং ধরা লোহার কন্টেইনারগুলো, মাঝে একটা অন্ধকার ঘর। তিথিকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার চোখের জল শুকিয়ে গালের ওপর দাগ হয়ে আছে। সামনে বসে আছে রাহুল, হাতে একটা জ্বলন্ত সিগারেট। পাশেই দাঁড়িয়ে প্রীতি আর বৃষ্টি। কিরে সুন্দরী, তোর অভির তো অনেক অহংকার ছিল। দেখ আজ তুই আমার হাতে, আর তোর হবু ডন শহরের রাস্তায় পাগলের মতো ঘুরছে। আপনারা ভুল করছেন। অভি আপনাদের কোনো ক্ষতি করেনি, ছেড়ে দিন আমাকে। ক্ষতি করিনি, আমাদের পুরো বিজনেসও ধুলো মিশিয়ে দিয়েছে। স্মৃতি ভিডিও কল করতো অভিকে, ও দেখুক ওর দুর্বলতা এখন কতটা অসহায়। ঠিক সেই মুহূর্তেই বাইরের নিস্তব্ধতা ভেঙে একটা বিকট শব্দ হলো। গোদামের বিশাল গেটটা যেন উড়ে গেল। ধোয়ার মাঝে দেখা গেল একটা ছায়া, কালো জ্যাকেট, হাতে দুটো পিস্তল। অভি এত তাড়াতাড়ি? রাহুল, তোকে বলেছিলাম না আমার জিনিসে হাত দিলে হাতটা আর শরীরে থাকে না? তুই তো আমার কলিজায় হাত দিয়েছিস। শুরু হলো গোলাগুলি। অভির পেছনের ব্যাকআপ থেকে বিপ্লব কন্টেইনারের আড়াল থেকে নিখুঁত নিশানায় রাহুলের 2 দেহরক্ষীকে শুয়ে দিল। সুবোধ আর বিষ্ণু ঝাঁপিয়ে পড়ল বাকিদের ওপর। অভি সোজা এগিয়ে যাচ্ছে রাহুলের দিকে। রাহুল তার বন্দুক তিথির মাথায় ঠেকালো। এক পায়ে গলে একে শেষ করে দেব। তুই জানিস না রাহুল অন্ধকার থেকে ফেরা যায়, কিন্তু অভির হাত থেকে নয়। হঠাৎ একটা গুলির শব্দ। বিপ্লবের স্নাইপার রাহুলের হাতে বিঁধল। রাহুল চিৎকার করে বন্দুকটা ফেলে দিল। সেই সুযোগে অভি চিতার মতো ঝাঁপিয়ে পড়ে রাহুলকে মেঝের ওপর আশ্রে মারল। অভি একের পর এক ঘুষি মারছে রাহুলের মুখে। বর্ষা আর প্রীতির মধ্যে তখন হাতাহাতি চলছে। বর্ষার নিখুঁত মার্শাল আর্টের সামনে প্রীতি টিকতে পারছে না। বিষ্ণু দ্রুত গিয়ে তিথির বাঁধন খুলে দিল। তিথি ছুটে এসে অভিকে পেছন থেকে জড়িয়ে ধরল। অভি ছেড়ে দিন ওকে, আর রক্তপাত চাই না, চলুন আমরা চলে যাই। অভির হাতের মুঠি শিথিল হয়ে এলো। সেই তিথির দিকে তাকালো। তার রক্ত মাখা হাত দুটো তিথির স্নিগ্ধ মুখটা ছুঁতে সাহস পেল না। তিথি, আমি বলেছিলাম না এই জগৎটা বড্ড নোংরা? তুই কেন জড়িয়ে গেলি? আপনি তো আমাকে শিখিয়েছেন অন্ধকারেও প্রদীপ জ্বালিয়ে রাখা যায়। চলুন অভি। অভি তিথিকে নিয়ে গুদাম থেকে বেরিয়ে আসছে, কিন্তু পেছনে পড়ে থাকা রাহুল পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। সে যখনই অভির দিকে ছুটতে যাবে, ঠিক তখনই একটা গুলির আওয়াজ শোনা গেল। রাহুল নিস্তেজ হয়ে পড়ে রইল। বন্দুকটা হাতে দাঁড়িয়ে আছে অভির মা সুমিত্রা দেবী। আমার ছেলেকে মারার চেষ্টা করার আগে ভুলে যাস না আমি কার স্ত্রী, কার মা। প্রাসাদের ভেতর তখন নরক নেমে এসেছে। একদিকে ইন্টারপোলের নির্জন, অন্যদিকে বিজয়, বৃষ্টি আর মমিতার যৌথ বাহিনী। মাঝখানে একা দাঁড়িয়ে অভি। তার চারপাশের মানুষগুলো আজ দুভাগে বিভক্ত। গুলির শব্দ আর গ্রেনেডের বিস্ফোরণে প্রাসাদের ঝাড় লণ্ঠনগুলো চুরমার হয়ে পড়েছে। অভি তার পিস্তল তাক করে আছে প্রতাপ সিং এর দিকে। আপনি আমাকে ব্যবহার করেছেন বাবা, আমার পরিচয় কেড়ে নিয়ে আমাকে এক খুনি বানিয়েছেন। দুনিয়াটা দাবার শখ অভি, তোকে আমি রাজা বানিয়েছিলাম, কিন্তু তুই দয়া দেখে আজ ভিখারি হয়েছিস। ঠিক তখনই পাশ থেকে একটা বুলেট প্রতাপ সিং এর হাতের কফির কাপটা উড়িয়ে দিল। বৃষ্টি তার মেশিন গান হাতে এগিয়ে এলো। অনেক হয়েছে প্রতাপ, এবার বিজয় কাকার পাওনা মিটিয়ে দেওয়ার সময়। বাইরের লনে তখন দ্বিমুখী যুদ্ধ। বিষ্ণু আর প্রিয়াঙ্কা ব্যাক টু ব্যাক পজিশন নিয়ে লড়াই করছে। প্রিয়াঙ্কার কাঁধে একটা বুলেটের আঁচড় লাগতেই বিষ্ণু ক্ষিপ্ত হয়ে উঠল। সরে যাও। মরলে একসাথেই মরবো পিঞ্চু, আজকে পিছু হাঁটা নেই। বিষ্ণু এক হাতে প্রিয়াঙ্কাকে আগলে ধরে অন্য হাতে একের পর এক শত্রুকে ধরাশায়ী করতে লাগলো। তাদের এই রণক্ষেত্রের মাঝেও এক পশলা প্রেমের আগুন যেন বারুদকেও হার মানাচ্ছিল। অন্যদিকে বিপ্লব আর বর্ষা কভার ফায়ারিং দিয়ে
অভিকে পথ করে দিচ্ছিল। বর্ষা তার বুদ্ধিমত্তা দিয়ে ইন্টারপোলের জ্যামারগুলো হ্যাক করে দিল, যাতে নির্জন তার টিমের সাথে যোগাযোগ করতে না পারে। বিপ্লব ডান দিকে 3 জন। বিপ্লব নিমেষে ঘুরে 3 জনকে শুয়ে দিল। সে বর্ষার দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। বেঁচে থাকলে এর সুদে আসলে শোধ দেব। সব গোলমালের মাঝে অভি তিথিকে নিয়ে প্রাসাদের লাইব্রেরি ঘরে লুকালো। তিথি থরথর করে কাঁপছে। অভি তিথির মুখটা আগলে ধরল। তার দুহাতে বারুদের গন্ধ, কিন্তু স্পর্শে সেই পুরনো কোমলতা। তিথি, সুবোধার ডলি আর্যকে নিয়ে পেছনের টানেল দিয়ে বেরিয়ে গেছে। তোমাকে এখন যেতে হবে। আর আপনি ছাড়া আমি কোথাও যাব না। আপনি অনাথ হন আর যাই হন, আপনি আমার সব। অভি আর কথা বলতে দিল না। সে তিথিকে দেয়ালের সাথে চেপে ধরে এক নিবিড় এবং তৃষ্ণার্ত চুম্বন করলো। এই চুম্বনে ছিল বিদয়ের সুর আর বেঁচে থাকার আকুতি। তিথি অভির শার্টটা খামচে ধরে কাটতে লাগলো। অভি তার পকেট থেকে একটা ছোট লকেট বের করে তিথির গলায় পরিয়ে দিল। এটাতে জিপিএস ট্র্যাকার আছে। বিপ্লব তোমাকে খুঁজে নেবে। যাও তিথি, আমার কসম। তিথি চলে যেতে অভি বেরিয়ে এলো হল রুমে। সেখানে নির্জন আর প্রতাপ সিং মুখোমুখি। কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য শক্তি পুরো প্রাসাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। অন্ধকারের মাঝে শুধু নাইট ভিশন চশমার সবুজ আলো দেখা যেতে লাগলো। সে অন্ধকারের সুযোগে বিজয় আর মৌমিতা প্রতাপ সিং এর ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু প্রতাপ সিং এর তরুপের তাস তখনও বাকি ছিল। প্রাসাদের ছাদ থেকে দড়ি বেয়ে নামলো এক নতুন ঘাতক বাহিনী, যাদের নেতৃত্বে স্বয়ং রাহুলের সেই রহস্যময় সহযোগী যাকে কেউ চেনে না। একটা বিকট বিস্ফোরণ হলো। প্রাসাদের মেইন হলটা ধসে পড়ল। আগুনের কুণ্ডুলির মাঝে অভি দেখল নির্জন মাটিতে পড়ে আছে আর প্রতাপ সিং উধাও। বিষ্ণুর চিৎকার শোনা গেল। ভাই, ওরা তিথিদের গাড়িটা আটকে দিয়েছে। রুহুল বেঁচে আছে। রাহুল কি সত্যি বেঁচে আছে, নাকি এটা অন্য কোনো সাজানো নাটক? অভি কি তার টিম নিয়ে তিথিকে বাঁচাতে পারবে? প্রাসাদের মেইন হলটা যখন ধসে পড়ল, ধুলো আর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল চারপাশ। অভি পাথরের চাই সরিয়ে উঠে দাঁড়ালো। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। চোখের সামনে সে দেখলো বিষ্ণু আর বিপ্লব একে অপরকে টেনে বের করছে ধ্বংসস্তূপ থেকে। কিন্তু তার কানে তখনও বাজছে বিষ্ণুর সেই শেষ চিৎকার, রাহুল বেঁচে আছে। অভি পাগলের মতো প্রাসাদের বাইরে বেরিয়ে এলো। বৃষ্টির ঝাপটায় বারুদের ধোঁয়া ধুয়ে যাচ্ছে। দূরে দেখলো সুবোধের গাড়িটা উল্টে পড়ে আছে। সুবোধ আর ডলি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গোঙাচ্ছে। কিন্তু গাড়ির ভেতরে তিথি বা আর্য কেউ নেই। তিথি, আর্য। হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা অট্ট হাসি ভেসে এলো। ধীর পায়ে কুয়াশা চিরে এগিয়ে এলো এক মূর্তি। পরনে কালো লেদার জ্যাকেট, হাতে একটা জ্বলন্ত সিগারেট। আগুনের আলোয় তার মুখটা স্পষ্ট হলো। সে আর কেউ নয়, রাহুল, যার বুক চিরে অভির বুলেট চলে গিয়েছিল। সে আজ আবার জ্যান্ত ফিরে এসেছে। অবাক হচ্ছি ছবি, যমরাজ আমাকে ফিরিয়ে দিয়েছে তোর এই সুন্দর পৃথিবীটা সারখার করার জন্য। তোর রানী আর তোর উত্তরাধিকার এখন আমার কবজায়। রাহুলের ডেরায় একটা লোহার খাঁচার ভেতর বন্দি করে রাখা হয়েছে তিথিকে। পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে ছোট্ট আর্য। রাহুল তিথির সামনে গিয়ে বসলো। সে তার হাতের চাকুটা দিয়ে তিথির গালের পাশটা আলতো করে ছুঁলো। অভির জন্য খুব দরদ, তাই না? দেখবো আজ তোর মাফিয়া ডন তোকে বাঁচাতে আসে না নিজের সাম্রাজ্য বাঁচায়। তিথি ঘৃণা ভরে রাহুলের মুখে থুতু দিল। তুমি মানুষ নও রাহুল, তুমি একটা জানোয়ার। অভি তোমাকে নরকেও শান্তি দেবে না। রাহুল রেগে গিয়ে তিথিকে চড় মারতে গেল। কিন্তু ঠিক সেই সময় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলো এক ছায়ামূর্তি। সে আর কেউ নয়, প্রিয়াঙ্কা। সে একা আসেনি, তার সাথে আছে বর্ষা আর মৌমিতা। নারীর শক্তিকে অবহেলা করা তোর জীবনের শেষ ভুল হবে রাহুল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। প্রিয়াঙ্কার লাথি আর বর্ষার নিখুঁত নিশানার মাঝে রাহুল পিছু হাঁটতে বাধ্য হলো। মৌমিতা দ্রুত গিয়ে তিথির খাঁচার তালা ভাঙার চেষ্টা করতে লাগলো। কিন্তু রাহুলের হাতে থাকা রিমোটটা পিপ পিপ শব্দ করতে শুরু করলো। পুরো ঘরটা ডিনাইমেটে ভরা।
এদিকে রাস্তার মাঝখানে অভি আর বিষ্ণু মুখোমুখি হয়েছে রাহুলের সেই নতুন ঘাতক বাহিনীর সাথে। বিপ্লব স্নাইপার দিয়ে পজিশন নিয়েছে পাশের বিল্ডিংয়ের ছাদে। ভাই ডানে সরো, আমি ওদের কমান্ডারকে টার্গেট করছি। একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে। অভি আজ উন্মাদ। সে তার দুটো তলোয়ার বের করে রাহুলের লোকেদের কচুকাটা করছে। রক্তের হোলি খেলায় সে আজ সব পরিচয় ভুলে গেছে। সে আজ কেবল এক পিতা আর এক প্রেমিক। লড়াইয়ের মাঝে বিষ্ণু দেখল বৃষ্টি এসে দাঁড়িয়েছে অভির পাশে। অভি, রাহুল একা নয়, আমাদের বাবা প্রতাপ সিং নিজেই রাহুলকে বাঁচিয়েছে আর এই ডিনামাইটগুলো সাপ্লাই করেছে। অভির মাথায় যেন বজ্রপাত হলো। তার নিজের বাবাই তার সর্বনাশ করার জন্য রাহুলের সাথে হাত মিলিয়েছে। অভি যখন রাহুলের ডেরায় পৌঁছালো দেখলো পুরো বিল্ডিংটা আগুনের লেলিহান শিখায় জ্বলছে। ভেতরে প্রিয়াঙ্কা, বর্ষা আর মৌমিতা মিলে তিথি আর আর্যকে নিয়ে বেড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাহুল তিথির গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। এক পায়ে গলে তিথির গলা আলাদা হয়ে যাবে। অভি তার বন্দুক নামিয়ে রাখলো। তার চোখ দিয়ে আজ জল পড়ছে না, পড়ছে রক্ত। আমাকে মার রাহুল, ওদের ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে একটা গুলি এসে রাহুলের হাতে লাগলো। রাহুল আর্তনাদ করে তিথিকে ছেড়ে দিল। দেখা গেল দরজায় দাঁড়িয়ে আছেন অভির মা সুমিত্রা দেবী। তার হাতে অভির বাবার সেই পুরনো রিভলভার। যে বাবা তার ছেলেকে মারতে চায় সে বাবার পাপের অপশন আজ আমি করব। বিল্ডিংটা কাঁপতে শুরু করলো। অপর থেকে ছাদ ধসে পড়েছে। অভি এক লাফে গিয়ে তিথি আর আর্যকে ঝাপটে ধরলো। বিল্ডিংটা কাঁপছে। রাহুলের ডেরায় চারপাশটা এখন আগুনের নরক। অভি পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে রাহুল তার প্রিয় তিথির গলায় ছুরি ধরে আছে, আর দরজায় দাঁড়িয়ে আছেন অভির মা সুমিত্রা দেবী। মায়ের হাতে ধরা রিভলভারটা কাঁপছে না, বরং তাতে জ্বলছে এক তেজস্বিনী নারীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণা। রাহুল, তুই আমার পেটের সন্তান না হতে পারিস, কিন্তু তোকে আমি মানুষ করতে চেয়েছিলাম। আর প্রতাপ, সে তো মানুষ নয়, একটা পিচাস। নিজের ছেলেকে মারার জন্য সে তোকে গুটি বানিয়েছে। মা, তোমার এই আদর্শ দিয়ে পেট ভরে না। প্রতাপ সিং আমাকে সিংহাসন দেখিয়েছে আর তুমি দেখিয়েছিলে ভিক্ষে। আজ অভি মরবে আর এই তিথি হবে আমার ভোগের সামগ্রী। রাহুল ছুরিটা তিথির গলায় আরেকটু চেপে ধরল। তিথির গলার সরু চামড়া ফেটে রক্তের একটা রেখা ফুটে উঠল। অভি আর সহ্য করতে পারল না। সে তার পকেট থেকে একটা ছোট কাচের টুকরো রাহুলের চোখের লক্ষ্য করে ছুঁড়ে মারল। রাহুল এক মুহূর্তের জন্য আর্তনাদ করে চোখ চেপে ধরল। সেই ভগ্নাংশের সুযোগে সুমিত্রা দেবী গুলি চালালেন। বুলেটটা রাহুলের কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেল। ভেতরে লড়াই শুরু হতেই বাইরে থেকে বিষ্ণু, বিপ্লব আর সুবোধ দেয়াল ভেঙে ভেতরে ঢুকলো। প্রিয়াঙ্কা আর বর্ষা কভার ফায়ারিং দিচ্ছিল। বর্ষা, উপরের সিলিংটা ঘষে পড়ছে, তিথিকে বের করো। বর্ষা আর মমিতা মিলে তিথি আর অজ্ঞান আর্যকে আগুনের মাঝখান দিয়ে বের করে নিয়ে গেল। অভি আর রাহুল তখন হাতাহাতি লড়াইতে ব্যস্ত। আগুনের শিখা তাদের ঘিরে ধরেছে। তোর জন্য আমি আমার শৈশব হারিয়েছি, আমার পরিচয় হারিয়েছি। আজ তোর শেষ দিন রাহুল। ঠিক সেই সময় একটা বড় বিম ভেঙে পড়ল তাদের মাঝখানে। ধোঁয়ায় সব অন্ধকার হয়ে গেল। সুমিত্রা দেবী অভিকে টেনে বের করার চেষ্টা করলেন। পালা অভি, পুরো বিল্ডিংটা ডিনামাইটে ওড়ানো হবে। অভি যখন তিথি আর আর্যকে নিয়ে বাইরে বেরোলো, ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণে রাহুলের ডেরা মাটির সাথে মিশে গেল। আকাশ লাল হয়ে উঠল আগুনের ছটায়। রাত শেষ হয়ে আসছে। ভোরের আলো ফুটলেও আকাশটা কুয়াশায় ঢাকা। ধ্বংসস্তূপের সামনে হাঁটু গেড়ে বসে আছে অভি। তার পাশে তিথি আর্যকে আগলে ধরে বসে আসছে। বিষ্ণু আর বিপ্লব আহত, কিন্তু তাদের চোখে এখন একটাই লক্ষ্য, প্রতাপ সিং। ভাই, রাহুল মারা গেছে কিনা জানি না, কিন্তু প্রতাপ সিং পালানোর চেষ্টা করছে।
ইন্টারপোলের নির্জন খবর পাঠিয়েছে প্রতাপ এখন বর্ডার এলাকার এক পুরনো কারখানায় গা ঢাকা দিয়েছে। আজ কোনো ইন্টারপোল নয়, কোনো আইন নয়, আজ শুধু বিচার হবে, আমার পরিচয়হীন জীবনের বিচার। অভি তিথির কাছে গেল। তিথি অভির হাতটা ধরলো। অভির হাতে গোড়া পোড়া দাগ, রক্তে ভেজা জামা। তিথি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে অভির হাতটা বেঁধে দিল। আপনি কি ফিরে আসবেন? জানি না তিথি, আজ যা হতে চলেছে তারপর হয়তো আমি আর এই সূর্যের আলো দেখতে পাবো না, কিন্তু একটা কথা জেনে রেখো। অভি তিথিকে কাছে টেনে নিল। তাদের চারপাশটা ধ্বংসস্তূপ, দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, কিন্তু এই মুহূর্তে তারা দুজন ছাড়া আর কেউ নেই। অভি তিথির কপালে আর ঠোঁটে এক নিবিড় দীর্ঘ চুম্বন করল। এই চুম্বনে ছিল এক জনমের তৃষ্ণা আর এক জনমের বিদায়। আর্যকে বড় মানুষ করো তিথি, ওকে আমার মতো খুনি হতে দিও না। তিথিকে সুবোধ আর ডলির জিম্মায় দিয়ে অভি আর তার ব্ল্যাক এসইউভি গাড়িটা নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। তার পেছনে বিষ্ণু, বিপ্লব, প্রিয়াঙ্কা আর বর্ষার গাড়ি। তাদের আজ হারাবার কিছুই নেই। বর্ডার এলাকার সেই পরিত্যক্ত কারখানা, চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। প্রতাপ সিং তার ব্যক্তিগত ঘাতক বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে হঠাৎ আকাশ থেকে নেমে এলো ড্রোন গ্রেনেড। বর্ষা তার ল্যাপটপ নিয়ে হামলা শুরু করেছে। বিপ্লব আর প্রিয়াঙ্কা দুই দিক দিয়ে স্নাইপার শট নিতে শুরু করলো। অভি গাড়ি থেকে নেমেই মেশিন গান নিয়ে সরাসরি গেট ভেঙে ভেতরে ঢুকলো। প্রতাপ সিং, বেরিয়ে আয় কাপুরুষ। কারখানার ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। মৌমিতা আর বৃষ্টি পেছন থেকে ব্যাকআপ দিচ্ছিল। একটার পর একটা ঘাতক লুকিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ দেখা গেল কারখানার ওপর থেকে মেশিন গান হাতে বেরিয়ে এলেন স্বয়ং প্রতাপ সিং। অভি, তুই আমার সৃষ্টি, তুই আমাকে মারবি? আমি আপনার সৃষ্টি নই, আমি আপনার পাপের ফসল, আর আজ সেই পাপের সমাপ্তি হবে। ঠিক তখনই কারখানার গোপন দরজা দিয়ে বেরিয়ে এলো এক রক্তাক্ত মূর্তি। সে আর কেউ নয়, বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া রাহুল। তার অর্ধেক মুখ পুড়ে গেছে, এক চোখ অন্ধ। সে টলতে টলতে একটা গ্রেনেড বের করলো। যদি আমি না থাকি তবে কেউ থাকবে না, এই কারখানা আমি উড়িয়ে দেব। অভি দেখলো তার চারদিকে বিপদ। একদিকে বাবা, অন্যদিকে ভাই। তিথি দূর থেকে ওয়াকি টকিতে চিৎকার করছে, অভি ফিরে আসুন। অভি তার পিস্তলটা প্রতাপ সিং এর দিকে তাক করলো, কিন্তু রাহুল গ্রেনেডটা পিন খুলে ফেললো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কারখানাটা এক বিশাল গর্জনে কেঁপে উঠল। ধোঁয়া আর আগুনের মাঝে হারিয়ে গেল সবকটা চরিত্র। বর্ডার এলাকার সেই পরিত্যক্ত কারখানা বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো তল্লাট কেঁপে উঠেছিল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল, আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল জ্যোৎস্না। অনেকক্ষণ সব নিস্তব্ধ। তারপর সেই জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে এলো। ধুলো, সিমেন্ট আর পোড়া বারুদের কুণ্ডুলি সরিয়ে টেনে টুনে উঠে দাঁড়ালো অভি। তার শরীরের চামড়া অনেক জায়গায় ঝলসানো, জামা ছিঁড়ে ফালি ফালি, কিন্তু তার চোখে তখনও সেই অপার্থিব খুনে জেদ। অভি দেখলো কয়েক হাত দূরে বিষ্ণু আর বিপ্লব একে অপরকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়াচ্ছে। প্রিয়াঙ্কা আর বর্ষা কভার নিতে গিয়ে কিছুটা দূরে ছিটকে পড়েছিল। তারাও রক্তাক্ত কিন্তু প্রাণবন্ত। কিন্তু কারখানার মূল গুদামে থাকা প্রতাপ সিং আর রাহুলের কোনো চিহ্ন নেই। ভাই, ওরা কি শেষ আগুনের গোলার ভেতর কেউ বাঁচতে পারে না? পাপ এত সহজে শেষ হয় না বিষ্ণু। ওই দেখ, বর্ডারের নো ম্যানস ল্যান্ডের দিকে একটা কালো হেলিকপ্টার উঠছে। সবাই তাকিয়ে দেখলো অন্ধকারের বুক চিরে একটা হেলিকপ্টার গো গো শব্দে উপরে উঠছে। প্রতাপ সিং তার চতুরতায় বিস্ফোরণের ঠিক আগেই গোপন লিফট দিয়ে নিচে নেমে গিয়েছিলেন, আর অর্ধদগ্ধ রাহুলকে সাথে নিয়ে পালাচ্ছেন। তারা দেশ ছেড়ে পালানোর শেষ চেষ্টা করছে। এদিকে নিরাপদ আশ্রয়ে থাকা তিথি বিস্ফোরণের খবরটা পেয়ে মেঝেতে বসে পড়েছিল। তার দুচোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে দেখলো ছোট্ট আর্য তার পাশে বসে তার হাত শক্ত করে ধরে আছে। সুবোধ আর ডলি অস্ত্র হাতে দরজায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পাহারা দিচ্ছে।
তিথি বুঝতে পারলো অভি যদি আজ ফিরে না আসে তবে আর তার এই জীবনের কোনো মানে নেই। সে টলতে টলতে বাড়ির বাগানে বেরিয়ে এলো। ভোরের আকাশে তখন দূরে হেলিকপ্টারের ক্ষীণ শব্দ। তিথি মনে মনে প্রার্থনা করতে লাগলো, যে মানুষটা নিজের পরিচয়, নিজের রক্ত সব বিসর্জন দিয়ে কেবল আমার জন্য লড়লো, তাকে ফিরিয়ে দাও। হঠাৎ পেছনের ছায়া থেকে বেরিয়ে এলো মমিতা আর বৃষ্টি। তিথি, ভেঙে পড়ো না। অভি ভাই ফিনিক্স পাখির মতো, ও ছাই থেকেও জেগে ওঠে। হেলিকপ্টারটা বর্ডারের 0 পয়েন্টে ল্যান্ড করতে বাধ্য হবে, কারণ বর্ষা অলরেডি ওদের নেগেটিভ হ্যাক করে ফুয়েল লাইটে শর্ট সার্কিট করে দিয়েছে। বর্ডারের 0 পয়েন্ট। হেলিকপ্টারটা দাউ দাউ করে জ্বলছে। ল্যান্ডিং গিয়ার ভেঙে মাটিতে আছড়ে পড়েছে। সেখান থেকে প্রতাপ সিং আর রাহুল টলতে টলতে নিচে নামলেন। সামনে কুয়াশা চিরে দাঁড়িয়ে আছে এক যমদূত অভি। তার হাতে সে প্রিয় তলোয়ার, যা আজ শত্রুর রক্ত পানের জন্য তৃষ্ণার্ত। পেছনে বিষ্ণু, বিপ্লব আর প্রিয়াঙ্কা বন্দুক উঁচিয়ে ঘিরে ফেলেছে চারপাশ। অভি, আমি তোকে কুড়িয়ে এনে রাজা বানিয়েছিলাম। আমাকে মারলে তুই পিতৃ হত্যার পাপে পূর্বী। আপনি আমাকে রাজা বানাননি, আপনি আমাকে এক পঙ্গু দাসে পরিণত করেছিলেন। আজ সেই শৃঙ্খল ছিঁড়ে ফেলার দিন। লড়াই শুরু হলো। রাহুল তার শেষ শক্তি দিয়ে অভির ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভির তলোয়ারের এক নিখুঁত বিদ্যুৎ গতির কোপে রাহুলের জন্য চোখটাও চিরতরে অন্ধকার হয়ে গেল। রাহুল আর্তনাদ করে বালির ওপর লুটিয়ে পড়ল। প্রতাপ সিং পকেট থেকে এক ছোট্ট ডিটোনেটর বের করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মমিতা আড়াল থেকে স্নাইপার শট নিল প্রতাপের কবজিতে। রিমোটটা ছিটকে পড়ে গেল। অভি ধীর পায়ে প্রতাপ সিং এর সামনে গিয়ে দাঁড়ালো। তলোয়ারের ডগা প্রতাপের গলায় ঠেকিয়ে সে বলল, আপনাকে আমি মারব না, কারণ মৃত্যু আপনার জন্য খুব দামি উপহার। আপনি বাকি জীবন এই পঙ্গু রাহুলকে নিয়ে জেলের ওই সেলে কাটাবেন, যেখানে প্রতিটা সেকেন্ডে আপনি নিজের পতনের শব্দ শুনবেন। ঠিক সেই সময় বর্ডার সিকিউরিটি ফোর্স আর ইন্টারপোলের নির্জন এক বিশাল কনভয় নিয়ে এসে পৌঁছালো। তারা প্রতাপ সিং আর রাহুলকে হেফাজতে নিল। নির্জন অভির সামনে এসে দাঁড়ালো। তার চোখে বন্ধুর জন্য শ্রদ্ধা আর দুঃখ। অভি, আইন অনুযায়ী তোমাকে আমার অ্যারেস্ট করা উচিত, কিন্তু তুমি আজ যা করলে তার ঋণ শোধ হবে না। আমি ঠিক 8 ঘন্টায় এই এলাকায় কোনো পুলিশ রিপোর্ট লিখব না। ইতি আর আর্যকে নিয়ে তুমি ওই পাহাড়ের রাস্তা দিয়ে হারিয়ে যাও। অভি নির্জনের হাতটা শক্ত করে চেপে ধরলো। কোনো কথা হলো না, শুধু দুই বন্ধুর চোখের ইশারায় সব বলা হয়ে গেল। অভি ঘুরে দেখলো দূরে ভোরের রাঙা সূর্য উঠছে। দূরে ধুলো উড়িয়ে একটা গাড়ি আসছে। গাড়ি থেকে নেমে দৌড়ে আসছে তিথি। অভি তার রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে দিল। তিথি এসে অভির বুকে আছড়ে পড়ল। এই আলিঙ্গন যেন 1000 বছরের অপেক্ষার অবসান। বর্ডারে সে রক্ত ভেজা জমি থেকে দূরে পাহাড়ের কোলে এক ছোট জনপদ। ভোরের সূর্য আজ এক নতুন বার্তা নিয়ে উঠেছে। অভি আর তিথি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে এক পাহাড়ের চূড়ায়। নিচে দেখা যাচ্ছে ঘন মেঘের আনাগোনা। অভির শরীরে এখনো যুদ্ধের দাগ, কিন্তু তার চোখে আজ এক অদ্ভুত প্রশান্তি। সব কি সত্যি শেষ হলো অভি? আর কেউ আমাদের আলাদা করতে আসবে না তো? অতীতটা আমরা পেছনে ফেলে এসেছি তিথি। আজ থেকে আমার কোনো গ্যাং নেই, কোনো সাম্রাজ্য নেই। আজ আমি শুধু আর্যর বাবা আর তোমার অভি। তারা যখন নিচে নেমে এলো, দেখলো সেখানে তাদের পুরো পরিবার অপেক্ষা করছে। এটি কোনো অপরাধী পরিবার নয়, এটি ভালোবাসার বন্ধনে গড়া এক নতুন জগৎ, নতুন জীবনের অঙ্গীকার। বিষ্ণু আর প্রিয়াঙ্কা ঠিক করেছে তারা শহরের উপকণ্ঠে এক অনাথ আশ্রম খুলবে। প্রিয়াঙ্কা তার বন্দুক ছেড়ে এখন কলম তুলে নিয়েছে। বিষ্ণু তার কাঁধে হাত রেখে হাসল। এবার আর মানুষের রক্ত নয় প্রিয়াঙ্কা, এবার আমরা মানুষের মুখে হাসি ফোটাবো। পাহাড়ের ঘরে বিপ্লব ও বর্ষা। বিপ্লব আর বর্ষা পাহাড়ের বুকে একটি ছোট্ট ক্যাফে খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিপ্লব এখন আর স্নাইপার চালায় না, সে এখন কাসিও কিবোর্ডে সুর তোলে।
বর্ষার হ্যাকিং দক্ষতা ব্যবহার করে এখন গরিব বাচ্চাদের অনলাইন শিক্ষার ব্যবস্থা করেছে। বিপ্লব বর্ষার কপালে একটা চুমু খেয়ে বলল, বারুদের চেয়ে কফির গন্ধ যে এত সুন্দর আগে বুঝিনি বর্ষা। সুবোধ ও ডলির সংসার। শুভ তার ডলি আর্যকে নিয়ে এক শান্ত গ্রামে চলে যাচ্ছে। সুবোধ সেখানে চাষবাস করবে আর ডলি ঘর সামলাবে। আর্য এখন সুস্থ, সে তার ছোট ছোট পায়ে সুবোধের পেছন পেছন ছুটছে। ডলি অভির দিকে তাকিয়ে বলল, ভাই আমরা যেখানেই থাকি আমাদের মনটা কিন্তু একসাথেই থাকবে। মমিতা ও বৃষ্টির যাত্রা। মমিতা আর বৃষ্টি ঠিক করেছে তারা এক হয়ে কাজ করবে। তারা ইন্টারপোলের সাথে যুক্ত হয়ে নারী পাচার রোখার জন্য লড়াই করবে। তাদের চোখে আজ প্রতিহিংসা নেই, আছে দায়িত্ব। সন্ধে নামছে। তিথি একলা দাঁড়িয়েছিল এক লেকের পাড়ে। অভি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। তার হাতে এক গুচ্ছ সাদা রক্তগোলাপ। রক্ত গোলাপের বিষ আজ শেষ হয়েছে তিথি। আজ এই ফুলগুলো পবিত্র ভালোবাসার প্রতীক। অভি তিথিকে নিজের দিকে ঘোরালো। চাঁদের আলোয় তিথির মুখটা আজ অপার্থিব সুন্দর লাগছে। অভি তিথির কপালে রাখা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে তার ঠোঁটে এক নিবিড় দীর্ঘ এবং অন্তিম চুম্বন করল। এই চুম্বনে ছিল না কোনো ভয়, ছিল না কোনো বিচ্ছেদ, ছিল কেবল এক জনম একসাথে চলার অঙ্গীকার। দূরে পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে এক বাঁশির সুর। নির্জন দূর থেকে বাইক নিয়ে চলে যাচ্ছে। সে বন্ধুত্বের ঋণ শোধ করে আজ আইনের পথে ফিরে গেছে। প্রতাপ সিং আর রাহুল জেলের অন্ধকার কুঠুরিতে নিজেদের কৃতকর্মের সাজা পাচ্ছে, যেখানে তাদের নাম নেয়ার মতো কেউ নেই। অভির শেষ কথা, মানুষের পরিচয় তার জন্মে নয়, তার কর্মে। আমি অনাথ হয়ে জন্মেছিলাম, মাফিয়া হয়ে বড় হয়েছিলাম, কিন্তু আজ আমি একজন প্রেমিক হিসেবে মরতেও রাজি, কারণ প্রেমই হলো সব বিষের একমাত্র অমৃত। তিথি অভির বুকে মাথা রাখল। আর্য দৌড়ে এসে তাদের দুজনের পা জড়িয়ে ধরল। এক সুখী পরিবারের ছবি পাহাড়ের কুয়াশায় মিশে গেল। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সেই ছোট্ট জনপদটা এখন যেন এক টুকরো স্বর্গ। সকালের নরম রোদে 1 বছর আগে সেই বিভীষিকা আজ শুধু এক আচ্ছা দুঃস্বপ্ন। যুদ্ধের পোশাক ছেড়ে সবাই এখন জীবনের নতুন রঙে সেজেছে। বিপ্লব ও বর্ষার ক্যাফে আর অনাগত অতিথি। পাহাড়ের বাঁকে বিপ্লবের সেই ছোট্ট ক্যাফে এখন পর্যটকদের প্রিয় আড্ডাখানা। বিপ্লব এখন আর স্নাইপার চালায় না, সে এখন ক্যাফের কাউন্টারে বসে কফি বানায়। বর্ষা ল্যাপটপে ক্যাফের হিসাব রাখছিল। হঠাৎ তার শরীরটা একটু ভারী লাগতেই সে চেয়ারে হেলান দিয়ে বসলো। বিপ্লব ট্রে নামিয়ে রেখে দ্রুত ছুটে এলো তার পাশে। বর্ষা তোমাকে বলেছি না এখন একদম নড়াচড়া করবে না? 7 মাস চলছে, এবার একটু বিশ্রাম নাও। বর্ষা বিপ্লবের হাতটা নিজের পেটের উপর রেখে মুচকি হাসলো। তুমি বড্ড বেশি চিন্তা করো বিপ্লব। আমাদের হবু ছোট্ট স্নাইপার একদম ঠিক আছে, দেখছো কেমন লাথি মারছে? বিপ্লব বর্ষার পেটে কান রেখে হাসলো। স্নাইপার নয় বর্ষা, ও হবে এক শান্ত শিল্পী। ওর জন্য আমি অলরেডি একটা কাসিও কিবোর্ড কিনে রেখেছি। তাদের এই নতুন প্রাণের প্রতীক্ষায় ক্যাফেটা যেন এক ভালোবাসার মন্দিরে পরিণত হয়েছে। বিষ্ণু ও প্রিয়াঙ্কার ছায়ানীর। শহরের এক প্রান্তে বিষ্ণু আর প্রিয়াঙ্কার স্বপ্নের অনাথ আশ্রম ছায়ানীর। সেখানে এখন অনেকগুলো বাচ্চা থাকে। প্রিয়াঙ্কা এখন বাচ্চাদের হাতে খড়ি দেয়। রাতের বেলা সব বাচ্চা ঘুমিয়ে পড়লে বিষ্ণু প্রিয়াঙ্কার পেছনে এসে দাঁড়ালো। প্রিয়াঙ্কা, বাচ্চারা তো ঘুমিয়েছে, এবার আমাদের নিজেদের একটু সময় হবে না? বিষ্ণু প্রিয়াঙ্কার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। প্রিয়াঙ্কা লজ্জায় লাল হয়ে বলল, সি পিঞ্চু, কেউ দেখে ফেলবে তো। বিষ্ণু প্রিয়াঙ্কার ঘাড়ের কাছে নিজের ঠোঁট ছোঁয়ালো। কেউ দেখবে না, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, সেটার উৎপামও তো বাকি। চাঁদের আলোয় প্রিয়াঙ্কা নিজেকে সঁপে দিল বিষ্ণুর বাহুবন্দী হয়ে। সুবোধ ও ডলির গ্রাম্য প্রেম। সবুজ ধানক্ষেতের মাঝে সুবোধ এখন আদর্শ কৃষক, আর ডলি মাথায় ভাতের থালা নিয়ে খেতে এসেছে। আর্য এখন অনেকটাই বড় হয়েছে। সে সুবোধের সাথে কাদা মাখছে আর হাসছে। ডলি, আর্যকে এবার
বড় স্কুলে ভর্তি করতে হবে। অভি ভাই যেভাবে ওকে আগলে রেখেছে আমাদেরও ওর ভবিষ্যৎ করতে হবে। অবশ্যই হবে। সুবোধ, আমাদেরও কি একটা নিজের ঘর হবে না? মানে আমাদের নিজেদের একটা বাচ্চা। সুবোধ ডলির হাতটা ধরে নিরালায় বসে তার কপালে একটা গভীর চুমু খেলো। এই শান্তির সংসারে এবার নতুন আলো আসবে। সব শেষে আমরা ফিরে যাই অভি আর তিথির সেই কাঠের বাংলোয়। সন্ধে নামছে পাহাড়ের গায়ে। তিথি বারান্দায় বসে ভায়োলিন বাজাচ্ছিল। অভি পেছন থেকে এসে তিথিকে জড়িয়ে ধরল। তিথির গাল দুটো পাহাড়ি হাওয়ায় গোলাপি হয়ে উঠেছে। তিথি, জানো তো আজ মৌমিতা আর বৃষ্টি ফোন করেছিল। ওরা এখন বড় এক নারী কল্যাণ সংস্থায় কাজ করছে। নির্জনও প্রমোশন পেয়েছে। সবই আপনার জন্য অভি। আপনি অন্ধকার ছেড়েছেন বলেই সবাই আজ আলোর মুখ দেখেছে। অভি তিথিকে নিজের দিকে ঘোরালো। তার চোখে আজ আর সেই মাফিয়া ডনের কাঠিন্য নেই, আছে কেবল এক জনম তৃষ্ণার্ত প্রেমিকের আবেগ। অভি তিথির ওষ্ঠে এক নিবিড়, দীর্ঘ এবং নিস্তব্ধ চুম্বন করলো। এই চুম্বনে কোনো বিচ্ছেদ নেই, আছে অনন্তকালের ঘর বাঁধার অঙ্গীকার। অভি তিথির চুলে মুখ ঘষে ফিসফিস করে বলল, তিথি, আর্যর একজন খেলার সাথী দরকার। তুমি কি তৈরি? তিথি লজ্জায় অভির বুকে মুখ লুকালো। দূরে পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে এক বাঁশির সুর। আজ আর কেউ মাফিয়া নয়, আজ সবাই কেবল রক্ত মাংসের মানুষ, যারা ভালোবাসতে জানে। সময় যেন এক জাদুকরী নদী। 2 বছর কেটে গেছে সেই কালোর দ্বীপের ধ্বংসলীলা আর বর্ডারের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের পর। আজ আর কেউ মাফিয়া ডন নয়, কেউ ঘাতক নয়। আজ সবাই সাধারণ মানুষ, যারা মাটির গন্ধে আর ভালোবাসার টানে বাঁচতে শিখেছে। বিপ্লব ও বর্ষার পূর্ণতা। পাহাড়ের সেই ছোট্ট ক্যাফেটা এখন ফুলে ফুলে ভরে গেছে। বিপ্লব এখন শুধু কফি বানায় না, সে অবসর সময়ে পাহাড়ের বাচ্চাদের ফুটবল শেখায়। বর্ষা এখন এক ফুটফুটে কন্যা সন্তানের মা। মেয়েটির নাম রাখা হয়েছে মুক্তি। বিপ্লব বর্ষাকে পেছন থেকে জড়িয়ে ধরে ছোট্ট মুক্তির দিকে তাকিয়ে বলল, জানি না ও বড় হয়ে কি হবে, তবে এটুকু জানি ওর হাতে কোনোদিন রক্ত লাগবে না। বর্ষা বিপ্লবের বুকে মাথা রেখে হাসলো আর বলল, ও হবে পাহাড়ের মতো শক্ত আর আকাশের মতো উদার। তাদের ক্যাফেতে এখন সারাদিন মুক্তির খিলখিল হাসি, আর হাসিও কিবোর্ডের মিষ্টি সুর বাজে। বিষ্ণু ও প্রিয়াঙ্কার স্বপ্নপুরী। বিষ্ণু আর প্রিয়াঙ্কার সে অনাথ আশ্রম এখন এক বিশাল মহিরুহ। সেখানে এখন কেবল অনাথ শিশুরাই নয়, অসহায় বন্ধুদেরও আশ্রয় হয়েছে। বিষ্ণু এখন এলাকার মানুষের কাছে এক বড় ভরসার নাম। প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা, তার চেহারায় এক অপার্থিব মাতৃত্বের আভা। বিষ্ণু প্রিয়াঙ্কার হাত ধরে বাগানে হাঁটতে হাঁটতে বলল, প্রিয়াঙ্কা, আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে, সে জানবে তার মা বাবা অন্ধকার থেকে আলোয় ফেরার লড়াইটা জিতেছিল। প্রিয়াঙ্কা বিষ্ণুর কাঁধে মাথা রেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সুবোধ ও ডলির গ্রামের সুখ। বুঝ ধানক্ষেতের আল ধরে সুবোধ যখন আর্যকে কাঁধে নিয়ে বাড়ি ফেরে, ডলি তখন তুলসী তলায় প্রদীপ দেয়। তাদের অভাব নেই, অভিযোগ নেই। সুবোধ আর ডলির সংসারে এখন এক নতুন প্রাণের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আর যখন বড় হয়েছে, সে সুবোধকে বাবা আর ডলিকে মা বলেই ডাকে। তাদের এই সরল জীবনে কোনো ষড়যন্ত্র নেই, আছে কেবল পরিশ্রম আর তারপরে পাওয়া পরম শান্তি। মৌমিতা, বৃষ্টি ও নির্জনের নতুন যুদ্ধ। মৌমিতা আর বৃষ্টি এখন ইন্টারপোলের বিশেষ পরামর্শদাতা। তারা অন্ধকার জগতের নারীদের উদ্ধারে কাজ করে। নির্জন এখন পুলিশের উচ্চপদস্থ অফিসার। সে মাঝে মাঝেই পাহাড়ে আসে বন্ধুদের সাথে দেখা করতে। অপরাধ জগৎটা আজ তাদের কাছে কেবল এক পেশাগত লড়াই, ব্যক্তিগত প্রতিহিংসা নয়। সব শেষে আমরা ফিরে যাই সেই বিশেষ স্থানে যেখানে আকাশ আর পাহাড় এক হয়ে মিশেছে। অভি আর তিথির সেই কাঠের বাংলোর বারান্দায় আজ উৎসবের আমেজ। আজ আর্যর জন্মদিন, সবাই সেখানে উপস্থিত। অভি আর তিথি একান্তে দাঁড়িয়েছিল লেকের ধারে। তিথি অভির শার্টের বোতাম ঠিক করে দিতে দিতে বলল,
অভি, আপনার সেই ডায়েরিটার কথা মনে আছে যেটা কালোর দ্বীপ থেকে এনেছিলেন? আমি ওটা পুড়িয়ে ফেলেছি তিথি। অতীতের ছাই দিয়ে বর্তমানের ঘর গড়া যায় না। অভি তিথিকে দুই হাতে জড়িয়ে ধরল। তিথির চুলে পাহাড়ি ফুলের ঘ্রাণ। অভি তিথির ওষ্ঠে এক গভীর প্রশান্ত এবং চিরস্থায়ী চুম্বন করল। এই চুম্বনে কোনো বিষাদ নেই, কোনো হারাবার ভয় নেই, আছে কেবল এক জনম একসাথে পূর্ণ হওয়ার তৃপ্তি। রক্ত গোলাপের বিষ আজ অমৃত হয়ে গেছে তিথি। আজ থেকে আমরা শুধু বেঁচে থাকবো একে অপরের জন্য। সূর্য ডোবার আগে আকাশের রং যখন বেগুনি হয়ে এলো, তখন সবাই মিলে হাসি মুখে এক ফ্রেমে বন্দী হলো। এক সময়ের দুর্ধর্ষ মাফিয়ারা আজ এক একজন আদর্শ পিতা, স্বামী আর বন্ধু। শেষ হলো এক দীর্ঘ পথ চলা। রক্তগোলাপের বিষ সিরিজটি এখানেই তার চূড়ান্ত পূর্ণতা পেল। রাইটার বিল্লার পক্ষ থেকে সকল শ্রোতা ও পাঠককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। অন্ধকার খুঁজুক, আলো আসুক প্রতিটি হৃদয়ে। আসসালামু আলাইকুম।